ঠিক আছে, তাহলে আমি শুরু করি। আহ, আমার কথা কি শুনতে পাচ্ছেন আপনারা? জি ভাই, ক্লিয়ার। আমার মনে হয় তুমি করে বলি সবাইকে। আমাকে দেখা যাচ্ছে? হ্যাঁ ভাই। হ্যাঁ। সবাই কেমন আছো? জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ। আচ্ছা। হ্যালো। হ্যাঁ। আহ, সবার শরীর স্বাস্থ্য ভালো? দেখলাম যে অনেকেই জয়েন করছে, প্রায় হচ্ছে 60 জনের মতো দেখতে পাচ্ছি। 65 অ্যারাউন্ড। আমার মনে হয় দুই তিনটা ডিভাইস আছে। আহ, আমার প্রেজেন্টেশনটা মনে হয় দেখা যাচ্ছে। হ্যাঁ ভাই, দেখো। ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। আহ, আমরা হচ্ছে প্রেজেন্টেশনের সময় ভিডিওটা অফ রাখি আমার, নাকি? ভাইয়া, রেকর্ড করা যাবে? হ্যাঁ, আমি রেকর্ড করে দিচ্ছি। রেকর্ড স্টার্ট করে দিচ্ছি। আচ্ছা ভাই, থ্যাংক ইউ। রেকর্ড স্টার্ট হয়েছে। ঠিক আছে, আমরা শুরু করি। প্রথমে আমার পরিচয়টা দিয়ে নিই। আমি আব্দুল মুকিত, ত্রিমাত্রিক 42 ব্যাচের। ম্যাথ ক্লাবে একদম প্রথম থেকেই কাজ করেছি, 1-1 থেকে 4-2 পর্যন্ত। পরবর্তীতে লাস্টের দিকে এসে ম্যাথ ক্লাবের দায়িত্বেও ছিলাম। যাই হোক, এখন আমি ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অফ বাংলাদেশের সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে আছি লেকচারার হিসেবে। তো আজকে আমি স্পিকার হিসেবে আছি ওয়ার্কশপ অন গ্রাফ প্লটিং ইউজিং এক্সেল। এই প্রোগ্রামটাতে অর্গানাইজড বাই ইউএপিসি ম্যাথ ক্লাব। প্রথমেই ইউএপিসি ম্যাথ ক্লাবকে ধন্যবাদ জানাতে চাচ্ছি যে আমাকে ইনভাইট করার জন্য, এরকম একটা অপরচুনিটি আমাকে দেওয়ার জন্য। সেজন্য আমি সবার কাছে কৃতজ্ঞ। আর সবাইকে ওয়েলকাম করতেছি, যারা অলমোস্ট আমি দেখতে পাচ্ছি যে 70 পার্টিসিপেন্টস জয়েন করছে। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার এই সেশনটাতে। আমি শুরু করতেছি তাহলে। তো আমরা আজকে যে বিষয়টাকে সামনে রেখে কাজ করতে চাচ্ছি, সেটার একদম মেইন উদ্দেশ্যটাই হচ্ছে যে আমাদের ডেটা ভিজুয়ালাইজেশন। আমরা ইঞ্জিনিয়ারিং এ প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা কোর্সে, বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে আমরা বিভিন্ন ডেটা নিয়ে কাজ করি। এগুলা ভিজুয়ালাইজেশনের জন্য আমাদের প্রচুর কাজ করতে হয়। আমরা বিভিন্ন ভাবে ডেটাকে রিপ্রেজেন্ট করতে পারি। ফর এক্সাম্পল টেবিলস, চার্টস বিভিন্ন ভাবে করতে পারি, কিন্তু আমরা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে টেবিলসে যদি প্রচুর ডেটা থাকে, সেই জিনিসটা আমাদেরকে যদি রিড করতে হয়, আমাদের প্রচুর টাইম দিতে হয়, অনেকটা অবজার্ভ করতে হয় খুব ভালো মতো করে, তারপরে আমরা এটা বুঝতে পারি। কিন্তু ওই টেবিলটাকেও যদি আমরা চার্ট হিসেবে রিপ্রেজেন্ট করতে পারি, তাহলে দেখা যায় যে একদম ইনস্ট্যান্ট, এক পলকেই আমরা বুঝে যাই এই টেবিলে কি কি ডেটা আছে এবং কি মিন করতেছে, কোথায় কি ধরনের ভ্যালুর চেঞ্জ আসছে, সবকিছু কিন্তু আমরা এক পলকেই বুঝতে পারি। সো আমরা ডেটা ভিজুয়ালাইজেশন নিয়ে কাজ করতে চাচ্ছি এবং চার্টের মাধ্যমে আমরা ডেটাকে রিপ্রেজেন্ট করতে চাচ্ছি। তো আমরা কিভাবে করতে পারি, বিভিন্ন ধরনের টুলস আছে। আহ, এদের মধ্যে সবচেয়ে বেশি যেটা প্রচলিত, আমাদের সবচেয়ে বেশি ইউজার ফ্রেন্ডলি, সহজ এরকম একটা টুল হচ্ছে মাইক্রোসফট এক্সেল। আমরা এক্সেল দিয়ে হচ্ছে বিভিন্ন ধরনের চার্ট আমাদের প্রয়োজন মতো করে প্রেজেন্ট করতে পারি বিভিন্ন ডেটাকে চার্টের মাধ্যমে। তো আমরা হচ্ছে আজকে বিভিন্ন ধরনের চার্ট কিভাবে এক্সেলে আহ কাজ করে, কিভাবে হচ্ছে প্লট করতে হয় বিভিন্ন গ্রাফ, এবং কিভাবে জিনিসগুলো কাজ করে, কি কি ধরনের চেঞ্জেস আনা যায় এবং কি কি অপশন আমরা ব্যবহার করতে পারি আমাদের ইঞ্জিনিয়ারিং বিভিন্ন কাজের জন্য, সেই বিষয়গুলো আমরা আজকে খুব বেসিক লেভেলে দেখতে চাচ্ছি। আহ আরো অ্যাডভান্স লেভেলের অনেক কিছু করা যেতে পারে, কিন্তু সেগুলো আমরা আজকে আহ যাব না ওইদিকে। তো আমরা বিভিন্ন ধরনের চার্ট নিয়ে কাজ করতে পারি। ফর এক্সাম্পল, আমি এখানে অল্প কয়েকটা টাইপ রেখেছি।
যেগুলো নিয়ে আমি আজকে ডিসকাস করতে চাচ্ছি। ফর এক্সাম্পল লাইন চার্ট, পাই চার্ট, বার চার্ট, স্ক্যাটার চার্ট, এটসেট্রা। আমরা মূলত আজকে এই কয়েকটা ধরনের চার্ট নিয়েই কথা বলতে চাচ্ছি। আরো বিভিন্ন ধরনের চার্টস আছে, সেগুলো নিয়ে আমরা আজকে ডিসকাস করতে চাচ্ছি না। আমার মনে হয় যে বেসিক লেভেলের যে কথাবার্তাগুলো আজকে আমরা বলবো, সেগুলো যদি আমরা খুব ভালো মতো আহ, বুঝতে পারি, তাহলে দেখা যাবে যে অন্যান্য ধরনের চার্ট বা বিভিন্ন ধরনের অ্যাডভান্স লেভেলের কাজগুলো বা মডিফিকেশন গুলো কিন্তু আমরা করতে পারবো। আহ ঠিক আছে, তো আমি হচ্ছে এক্সেলে চলে যেতে চাচ্ছি। প্রথমেই আমি লাইন চার্টে যেতে চাচ্ছি। আমাদের এক্সেলে বিভিন্ন ধরনের ডেটা থাকতে পারে, নিউমেরিক্যাল ডেটা থাকতে পারে বা অন্যান্য বিভিন্ন ধরনের ক্যাটাগরিক্যাল ডেটা থাকতে পারে। তো আমরা বিভিন্ন ধরনের টাইপের ডেটার জন্য আমরা বিভিন্ন ধরনের ইউজ করতে পারি। ফর এক্সাম্পল, আমি একটা ডেটা সেট এখানে নিয়েছি যে আমাদের কোনো একটা বছরের 12 মাসের বিভিন্ন ধরনের টেম্পারেচারের ভ্যালু গুলো আমরা নিয়েছি, এভারেজ টেম্পারেচার ফর এক্সাম্পল হিসেবে। এখানে 12 মাসে 12 ধরনের টেম্পারেচার দেখানো হচ্ছে এক্স এক্সিসে, বা আমাদের কলাম ডি তে দেখানো হচ্ছে যে মাসের নামগুলো, এবং ই কলামে আমাদের দেখানো হচ্ছে টেম্পারেচারের ভ্যালুগুলো। আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এই ডেটাগুলো সিলেক্ট করলাম, সিলেক্ট করে ইনসার্টে যাব, এবং এখানে আমাদের চার্টস একটা অপশন আছে। এই অপশনে আমাদের বিভিন্ন ধরনের জিনিসপত্র এখানে দেখতে পাচ্ছি। আজকে মূলত এই জিনিসগুলো নিয়েই আলোচনা করব। তো এখানে লাইন চার্ট, এই যে এই অপশনটা হচ্ছে আমাদের লাইন চার্ট, কিন্তু আমি লাইন চার্টে যাওয়ার আগে একটা অপশন দেখাতে চাচ্ছি, সেটা হচ্ছে রেকমেন্ডেড চার্টস। রেকমেন্ডেড চার্টস এ যেটা হয় সেটা হচ্ছে এই ডেটাগুলো দিয়ে কি কি ধরনের চার্ট এক্সেল রেকমেন্ড করে সেটা কিন্তু আমরা এখান থেকে দেখতে পারি। সে সে কিন্তু সর্বপ্রথমই লাইন চার্ট দেখাচ্ছে, মানে এই ধরনের ডেটা সেটের জন্য সে একটা লাইন চার্ট আমাদেরকে রেকমেন্ড করতেছে যে এই চার্টটা যদি হয় তাহলে আমাদের ডেটা ভিজুয়ালাইজেশনে খুব হেল্প হয়। পরবর্তীতে আমরা বার চার্ট, এরিয়া চার্ট এবং বিভিন্ন ধরনের চার্ট সে দেখাচ্ছে। রেকমেন্ডেড চার্টস এই অপশনটাতে সুবিধা হচ্ছে যে আমরা এই ডেটা সেটটাকে সিলেক্ট করার পরে আমরা কিন্তু এই বিভিন্ন ধরনের গ্রাফ কোনটা কিরকম হবে এটা অলরেডি আমরা এখানে প্রিভিউ করতে পারতেছি, এবং এখান থেকে আমরা সিলেক্ট করতে পারবো যে কোন ধরনের চার্ট আমাদের জন্য সুটেবল হচ্ছে। যদি এরকম হয় যে আমরা এখানে এক্সেল যে কয়েকটা জিনিস, যে কয়েক ধরনের চার্টস হচ্ছে রেকমেন্ড করতেছে, সেটার বাইরেও আমরা আরো বিভিন্ন অপশনস এক্সপ্লোর করতে চাই, তাহলে আমাদের অল চার্টস একটা অপশন এখানে আছে, যেখানে হচ্ছে আমরা বিভিন্ন ধরনের অপশনস এখানে, মানে এক্সেল এর যত ধরনের চার্ট টাইপস আছে সবকিছু কিন্তু এখানে দেখাবে, এবং আমরা প্রত্যেকটাতেই আমরা সিলেক্ট করে করে কিন্তু প্রিভিউ গুলো দেখতে পারবো। হুম। প্রত্যেকটা অপশন সিলেক্ট করে আমরা প্রিভিউ দেখতে পারবো, এবং আমাদের প্রয়োজন মতো করে কিন্তু আমরা এই গ্রাফগুলোকে মানে নিয়ে আসতে পারবো আমাদের এখানে। তো সর্বপ্রথম আমি যেটা দেখতে চাচ্ছি, লাইন চার্ট দেখতে চাচ্ছি। তো এখানে আমি লাইন চার্ট সিলেক্ট করে দিলাম। এটা আমরা রেকমেন্ডেড চার্টস এও দেখেছি, আবার অল চার্টস অপশনেও লাইন চার্ট অপশনটা আছে। সেখান থেকেও আমরা দেখতে পারি বিভিন্ন ধরনের লাইন চার্টের অপশন এখানে আছে। তো এখানে যেটা দেখতে পাচ্ছি যে এই প্রথম অপশনটাতে যদি শুধু লাইন, মানে শুধু লাইন অপশনটা যদি আমরা দেখতে চাই, তাহলে দেখা যাচ্ছে যে আহ, এই যে এখানে কিন্তু আমরা মাউসের কার্সরটা সামনে নিয়ে আসলেই কিন্তু বড় করে দেখাচ্ছে। এখানে এই যে আমরা ভ্যালুগুলো দেখতে পাচ্ছি, নিচে মাসের নামগুলো দেখতে পাচ্ছি। এই অপশনটাতে যদি যাই, তাহলে দেখা যায় যে আমাদের যে ভ্যালুগুলো আছে সেগুলোকেও আবার একটা 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 করে ডট ডট আকারে দেখাচ্ছে। তো আমাদের যেই ধরনের অপশন দরকার আমরা সেটা সিলেক্ট করে কিন্তু তৌহিদ মাইকটা মিউট কর। আমি করে দিয়েছি। ঠিক আছে, তো আমরা এই চার্টটা হচ্ছে আমরা ইনপুট করে ফেললাম। ঠিক আছে, তো এখানে আমাদের কিছু অপশনস আমাদের এখন দেখতে হবে, সেটা হচ্ছে এই যে গ্রাফটা আমরা এখন নিয়ে আসলাম, এটা হচ্ছে আমাদের ওয়াই এক্সিস, এটা হচ্ছে আমাদের এক্স এক্সিস। এক্স এক্সিসে আমাদের মাসের নামগুলো দেখা যাচ্ছে, ওয়াই এক্সিসে টেম্পারেচারের ভ্যালু গুলো দেখা যাচ্ছে। আর এই যে এখানে আমাদের একটা চার্ট দেখা যাচ্ছে। আমরা প্রথমে যেটা দেখতে চাচ্ছি যে এখানে অনেক কিছু মিসিং আছে।
মিসিং জিনিসগুলো কি, এই যেটা আমরা এখান থেকে দেখতে পারি, এখানে একটা প্লাস অপশন আছে যেটা হচ্ছে আমাদের চার্ট এলিমেন্টস আকারে পার্ডন চার্ট এলিমেন্টস যেগুলো আছে এখানে সবগুলো এলিমেন্টস দেখানো আছে। আমরা প্রত্যেকটাতেই একটু একটু করে যাব কোনটাতে কি আছে এবং কিভাবে এই জিনিসগুলো কাজ করে। এই জিনিসটা কিন্তু এই অ্যাড চার্ট এলিমেন্ট এখানেও এই অপশনটা আছে, অ্যাড চার্ট এলিমেন্ট এখানেও এই জিনিসগুলো আছে এবং প্রত্যেকটার কিন্তু আমরা ডিটেল এখান থেকে পাবো। আরো অপশন হচ্ছে যে মোর অপশন, যেগুলো এই মোর অপশন যদি আমরা সিলেক্ট করি তাহলে দেখা যাবে যে এই যে এই ডান পাশে আমাদের এই মোর অপশন যে ফরম্যাট এক্সিস, এটা কিন্তু চলে আসতেছে, মানে ওই ফরম্যাট অপশনটা, এবং এখান থেকে আমরা সব ধরনের অপশন সিলেক্ট করে করে কাজ করতে পারবো। আমরা একটু একটা একটা করে আসি। প্রথমেই আমাদের যে এক্সেস অপশনটা আছে ডান দিকে, আমরা দেখতে পাচ্ছি যে অপশনগুলোর মধ্যে আছে হচ্ছে প্রাইমারি হরিজন্টাল এন্ড প্রাইমারি ভার্টিক্যাল। দেখেন যে প্রাইমারি ভার্টিক্যাল যেই এক্সিসটা, সেটা কিন্তু আমাদের এই যে এখানে দেখাচ্ছে। আমাদের আরেকটা জিনিস মিসিং এখানে আছে, এক্সিস টাইটেল। তো আমাদের এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। আমি অনেক জায়গায় দেখেছি যে অনেকে যখন ছাত্ররা বা জুনিয়ররা বা অন্যান্য বিভিন্ন রিপোর্টে দেখেছি যে তারা গ্রাফ প্লট করেছে কিন্তু গ্রাফের কোন এক্সিসে কি আছে সেটা তারা এখানে মেনশন করে নাই। এটা কিন্তু একটা মেজর ভুল। তো আমরা সব সময় এই জিনিসটাকে একদম খুব খেয়াল করে দেখবো যে আমাদের চার্ট এক্সিস এর যে টাইটেল আছে এই টাইটেলটা যেন আমরা অবশ্যই প্রোভাইড করি। তো এক্সিস টাইটেলটা আমরা প্রাইমারি হরিজন্টাল এন্ড ভার্টিক্যাল দুইটা অপশন এখান থেকে আমরা এই চেক বক্স গুলোকে যদি সিলেক্ট করে দিই তাহলে এখানে এক্সিস টাইটেল গুলো চলে আসবে এবং আমরা কিন্তু এখানে এক্সিস এর নামগুলো লিখে দিতে পারবো। এখানে আমরা মান্থ লিখলাম আর এখানে আমরা লিখে দিলাম যে টেম্পারেচার ইন ডিগ্রি সেলসিয়াস। এরকম ইউনিটটা লেখাটা ম্যান্ডেটরি। আমি অনেক সময় দেখেছি যে এক্সিস টাইটেল লিখেছে কিন্তু কোন ইউনিটে আছে ডেটাগুলো সেটা লিখে নাই। ঠিক আছে, তো এই জিনিসগুলো আমরা খেয়াল রাখবো। তারপরে আরেকটা জিনিস যেটা খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমাদের চার্ট টাইটেল। চার্ট টাইটেলটা হচ্ছে আমরা কোথায় দিব সেটা কিন্তু এখানে অপশনস আছে। আহ আমরা সব সময় দেখা যায় যে আমাদের সৌন্দর্যের জন্য আমরা অ্যাবাভ চার্ট দিয়ে থাকি। চার্ট টাইটেল আমরা বিভিন্ন ভাবে এখানে ইনপুট করতে পারি। এখানে আমি ডিরেক্ট এরকম ভাবে টাইপ করে লিখে দিতে পারি। তারপরে হচ্ছে কোন একটা জায়গা থেকে আমি কপি করে এখানে এনে বসাই দিতে পারি, অথবা আরেকটা কাজ করতে পারি, এখানে হচ্ছে আমরা একটা ফর্মুলা অ্যাপ্লাই করে দিতে পারি। ইকুয়াল টু, ধরি যে এই এক্সিস D2 যেই সেলটা আছে সেই সেলটাতে আমরা এই চার্ট টাইটেলটা অ্যাপ্লাই করে দিলাম। এখন D2 তে তো কিছু লেখা নাই, D2 তে যখন আমি লিখে দিব তখন হচ্ছে এটা অ্যাক্টিভ হবে। উম, এরকম। তো আমরা যদি এখানে D2 তে এই লেখাটা চেঞ্জ করে দেই, ফর এক্সাম্পল এরকম যদি আমি লিখি যে টেম্পারেচার মান্থলি টেম্পারেচার গ্রাফ, এরকম কিছু একটা যদি আমি লিখে দিই তাহলে কিন্তু এটা আমাদের চার্ট টাইটেলে চলে আসতেছে, কারণ এটা আমরা ফর্মুলা আকারে অ্যাড করেছি। এখানে এই যে দেখা যাচ্ছে D2 যে সেলটা আছে এটাকে সে ফিক্সড করে দিয়ে ফর্মুলা আকারে সেট করেছে। সো আমরা যদি এই সেলে যে কোনো লেখা চেঞ্জ করে দিই তাহলে কিন্তু অটোমেটিক আমাদের চার্টের যে টাইটেল আছে সেটাও চেঞ্জ হয়ে যাবে। আর যদি আমরা ফর্মুলা আকারে সেট না করতাম, যদি এখানে ডিরেক্ট টাইপ করে সেট করতাম বা টাইপ করে লিখে দিতাম, অথবা হচ্ছে আমরা কোনো জায়গা থেকে কপি করে এনে পেস্ট করতাম তাহলেও হতো, তখন হচ্ছে এরকম ডাইনামিক হতো না। ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা যেটা করতে চাচ্ছি, আমরা এইখানে যে ফন্ট আছে, যে আমরা যে লেখাগুলো লিখেছি এখানে, এগুলো কিন্তু আমরা স্টাইল এবং সাইজ কালার সবকিছু চেঞ্জ করতে পারি। এটার জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের এই চার্টটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে হোমে চলে গেলাম।
এবং এখান থেকে ধরি যে আমি এরিয়াল দিয়ে দিলাম, তাহলে কিন্তু সবার যে ফন্ট স্টাইল এরিয়াল হয়ে গেল। আহ এখানে মোটামুটি অ্যাশ কালারের মতো দেখা যাচ্ছে ফন্ট কালার। ব্ল্যাক করে দিলাম, এবার ব্ল্যাক হয়ে গেছে। তারপরে হচ্ছে আমরা সাইজও বাড়াতে পারি, সাইজ বাড়াতে পারি, এরকম কমাতেও পারি। বাড়িয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমাদের এই যে এখানে যে লাইনটা আছে, এই লাইনের প্রপার্টিও আমরা চেঞ্জ করতে পারি। তারপরে এই গ্রাফটা দেখতে কেমন হবে সেটাও কিন্তু আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি। আমরা এই চার্টটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এই যে এখানে চার্ট ডিজাইনে চার্ট স্টাইলস আছে, এখানে অনেক ধরনের বিল্ট ইন অপশনস আছে, এখান থেকে কিন্তু আমরা সিলেক্ট করতে পারি। কিন্তু দেখা যায় যে আমি অনেক ক্ষেত্রেই দেখেছি যে অনেকে এরকম একদম ব্ল্যাক টাইপের কিছু চার্ট হচ্ছে প্রোভাইড করে। তা দেখতেও চোখে লাগে কেমন, বুঝতে অসুবিধা হয়। তো আমি রেকমেন্ড করব সব সময় যেন আমরা একদম ফ্রেশ একটা চার্ট আমরা প্রোভাইড করি। যখন কোনো রিপোর্টে বা কোথাও আমরা লিখবো, এরকম একটা ফ্রেশ হোয়াইট ব্যাকগ্রাউন্ডের কোন একটা চার্ট যদি আমরা প্রোভাইড করি, তাহলে হচ্ছে দেখতে সুবিধা হয়, বোঝা যায়। ঠিক আছে। আরেকটা ব্যাপার হচ্ছে যে আহ, যদি এরকম হয় যে এই কালারটা আমরা কোন একটা জায়গায় ধরো যে কোন একটা রিপোর্টে তারা চেয়েছে যে কোনো কালারফুল চার্ট আমরা অ্যালাউ করব না, সবকিছু ব্ল্যাক এন্ড হোয়াইট হইতে হবে। তাহলে হচ্ছে আমরা এই যে লাইন যেটা আমরা ড্র করেছি, এই লাইনটা কিন্তু আমাদের কালার চেঞ্জ করতে হবে। কি করতে হবে, আমরা এই লাইনটাকে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট, ধরি যে এই অপশনটা এখানে নাই, প্রথমেই আমরা চার্টের উপর ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে এই যে আমাদের যে ফরম্যাট অপশনটা ডান দিকে ওপেন হবে। তারপরে আমরা আহ এই লাইনটাকে যদি ক্লিক করি, তাহলে এই যে এখানে সিরিজ অপশন দেখা যাচ্ছে যে লাইনের যে বিভিন্ন ধরনের প্রপার্টি, এটা এখানে দেখা যাচ্ছে। তো লাইনের প্রপার্টিটা এখানে অটোমেটিক দেয়া আছে। অটোমেটিক, সে কি টাইপ দেখাচ্ছে, সে সলিড লাইন দেখাচ্ছে, মূলত অটোমেটিক সলিড লাইন দেখাচ্ছে, হ্যাঁ। এবং সে অটোমেটিক কালার, অটোমেটিক উইথ সবকিছু অটোমেটিক সিলেক্ট করেছে। আমরা এগুলো ম্যানুয়ালি সেট করতে পারি। কিভাবে করতে পারি, ধরি সলিড লাইন দিলাম, সলিড লাইনের কালার আমরা সেট করে দিলাম যে ব্ল্যাক, কারণ আমরা ব্ল্যাক এন্ড হোয়াইট চাচ্ছিলাম। উইথ হচ্ছে 2.25 চাচ্ছে। যদি আমাদের উইথ অনেক বেশি মোটা লাগতেছিল আমার কাছে, এরকম চিকন উইথ হলে ভালো হয়। অনেকে আমি দেখেছি যে তারা মনে করে যে কোনো একটা চার্টের যে লাইন উইথ যদি অনেক বাড়িয়ে দেওয়া হয়, তাহলে হয়তো অনেক বেশি সুন্দর লাগে। এটা ক্ষেত্র বিশেষে লাগতে পারে, কিন্তু আমরা যদি লাইনের যে উইথ এটা যদি একটু কমিয়ে দেই, যেমন 1.25, 1.5 এরকম করে করে দেই, তাহলে হচ্ছে দেখতে খুবই ভালো লাগে আমার কাছে। এটা হচ্ছে সম্পূর্ণই নিজের চয়েসের উপর, আমরা কিন্তু এখান থেকে নিজের চয়েস মতো করে সবকিছু চেঞ্জ করতে পারি। তারপরে হচ্ছে এই লাইন টাইপ, আমরা যে সলিড লাইন আমরা দিয়েছি, এই সলিড লাইনটারও টাইপ বিভিন্ন ধরনের হতে পারে। আহ, এই যে আমরা এখানে একদম পুরাই সলিড দিয়েছি, আমরা এরকম ডটেড লাইন বিভিন্ন ধরনের লাইন এখান থেকে সেট করতে পারি। এই যে এরকম তখন সেট হয়ে যাবে। ঠিক আছে। তারপরে হচ্ছে অ্যারো দেয়া, আরো বিভিন্ন ধরনের এখানে অপশনস আছে, এগুলো একটু এক্সপ্লোর করতে হবে নিজে নিজে। ঠিক আছে। এরপরে আমাদের আরেকটা অপশনস এখানে ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে এই যে এখানে যে বিভিন্ন ডট দেখা যাচ্ছে ব্লু কালারের, আমরা চাচ্ছি যে এই ডট গুলো ব্ল্যাক কালারের থাকুক অথবা ডট গুলো না থাকুক। এই ডট গুলাকে বলা হয় হচ্ছে মার্কার। তো এই মার্কার অপশনসে আমরা দেখতে পাচ্ছি যে অটোমেটিক দেখাচ্ছে। যদি আমরা নান সিলেক্ট করে দেই, তাহলে আমাদের মার্কার্স কিন্তু থাকবে না। আবার যদি আমরা কোনো একটা লাইনের যদি মার্কার না থাকে, তাহলে কিন্তু আমরা এরকম এই ফরম্যাট অপশনসে গিয়ে এই মার্কার থেকে মার্কার অপশন, এখান থেকে আমরা কিন্তু অটোমেটিক দিতে পারি, বা বিল্ট ইন দিয়ে এখান থেকে চেঞ্জ করে করে দিতে পারি। যে বিভিন্ন ধরনের শেপ আছে, এগুলো কিন্তু চেঞ্জ করে দিতে পারি। ঠিক আছে। তারপরে ফিল এন্ড বর্ডার, মার্কারের দুইটা জিনিস আছে। একটা হচ্ছে যে মার্কারের যে শেপটা আছে, সেই শেপের বর্ডার আছে, এবং এটার ভিতরে যে ফিল করবে, সেই ফিলটা কি দিয়ে করবে, কোন কালার দিয়ে করবে, এবং ওই মার্কারের সাইজ কত হবে, এই তিনটা জিনিস আমাদেরকে এখানে সিলেক্ট করতে হয় যদি আমরা মার্কার দেই। তাহলে দেখা যায় যদি আমি যেখানে ডায়মন্ড শেপের একটা মার্কার দিতে চাচ্ছি, 5, 6, 13, কত বড় হয়ে গেল আমাদের সাইজ। আমরা দেখতে সুন্দর লাগে এরকম একটা সাইজ যদি প্রোভাইড করি, মোটামুটি 4, 5 পয়েন্ট এরকম যদি আমরা দিই, তাহলে মার্কারের সাইজটা দেখা যাচ্ছে না, আহ আরেকটু বাড়াতে হবে।
7। ঠিক আছে, এবং এখান থেকে কিন্তু আমরা মার্কারের ফিল কালার, ফিল কালার হচ্ছে সলিড ফিল, এবং আমরা এখানে বিভিন্ন ধরনের ফিল দিতে পারি। নো ফিল মানে একদম পুরা হোয়াইট থাকবে, গ্রেডিয়েন্ট ফিল বা অন্য অন্য কোনো পিকচার ফিল, সলিড ফিল ফিল দিতে পারি। সলিড ফিল দিলাম, ব্ল্যাক করে দিলাম। তারপরে বর্ডার, বর্ডারটাও আমরা হচ্ছে সলিড লাইন বা নো লাইন দিলেও হয়, যেহেতু আমরা অন্য কোনো কালার চাচ্ছি না। তাহলে এই যে এরকম একটা ব্ল্যাক এন্ড হোয়াইট গ্রাফ কিন্তু আমাদের হয়ে গেল। ঠিক আছে, আরো বিভিন্ন অপশনস আছে, যেমন এই যে আমাদের যে হরিজন্টাল যেখানে গ্রিড লাইন গুলো আছে, এই গ্রিড লাইনের অপশনস যদি যাই, আহ, আচ্ছা, গ্রিড লাইনের আগে আমাদের ডেটা লেভেল আছে। ডেটা লেভেল হচ্ছে এই যে আমাদের যে পয়েন্ট গুলো আছে, এই পয়েন্টগুলোর ভ্যালু কত। আর এই যে আমরা ডেটা লেভেল যদি আমরা এখানে সেট করে দেই, তাহলে কিন্তু এই ভ্যালু গুলো দেখাবে। কোথায় দেখাবে সেটাও কিন্তু আমরা সেট করতে পারি, সেন্টার, লেফট, রাইট, অ্যাবাভ, বিলো। এটা হচ্ছে আমাদের গ্রাফে কোন ধরনের ডেটা আছে, কতগুলো লাইন আছে, সবগুলোর উপর চিন্তা করে, চেক করে আমরা সেট করব যে কোথায় দিলে সুন্দর লাগতেছে এবং রিপ্রেজেন্টেশনটা খুব ভালো হচ্ছে, খুব সুন্দর বোঝা যাচ্ছে, সেটা আমরা দেখব। যেমন রাইটে যদি দেই তাহলে যে অনেকগুলো লেখাই বোঝা যাচ্ছে না। অ্যাবাভ বা বিলো যদি দেই তাহলে দেখা যাবে, সুন্দর হবে। অ্যাবাভ দিলে খুব বেশি সুন্দর লাগতেছে, অ্যাবাভ দিয়ে দিলাম। ডেটা লেভেলস, ঠিক আছে। এখন ডেটা লেভেলস এ হচ্ছে কোন ভ্যালু গুলো দেখাবে সেটাও কিন্তু আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি। এই যে ডেটা লেভেলস থেকে আমরা মোর অপশনস এ চলে গেলাম। মোর অপশনস এ যাওয়ার পরে এই যে লেভেল অপশনস, লেভেল অপশনস এ কোন ভ্যালুগুলো দেখাবে সেই ভ্যালুগুলো কিন্তু এখান থেকে আমরা সিলেক্ট করতে পারি। এখানে আমাদের এক্স এক্সিস এর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে শুধু আমাদের মান্থের ভ্যালুগুলো দেখা যাচ্ছে, এখানে অন্য কোনো নিউমেরিক্যাল ভ্যালু নাই। যদি থাকতো তাহলে এক্স এক্সিস এর ভ্যালুটা এখানে দেখাবে নাকি ওয়াই এক্সিস এর ভ্যালুটা দেখাবে, এটা কিন্তু আমরা এখানে দেখতে পাবো। তখন এখান থেকে আমরা সিলেক্ট করতে পারবো। ঠিক আছে, আহ গ্রিড লাইন অপশনস, যেটা গ্রিড লাইন গুলো হচ্ছে এই যে এখানে শুধু আমাদের প্রাইমারি, মেজর, হরিজন্টাল যে এক্সিস সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা কিন্তু ভার্টিক্যাল কোনো এক্সিস দেখতে পাচ্ছি না, এখানে কিন্তু ভার্টিক্যাল এক্সিসটা অফ আছে। আমরা যদি প্রাইমারি, মেজর, ভার্টিক্যাল এক্সিসটা অন করে দিই, এই চেকবক্সটা যদি চেক করে দিই, তাহলে কিন্তু এই যে আমাদের ভার্টিক্যাল এক্সিসটা চলে আসলো। ঠিক আছে, আবার এই যে আমাদের এটা মেজর এক্সিস, ওয়াই এক্সিসে দেখতে পাচ্ছি যে 5 ডিগ্রি 5 ডিগ্রি করে এখানে ভেরিয়েশন হয়েছে। 5 ডিগ্রি পর পর মেজর, কিন্তু আমরা যদি মাইনর সেট করতে চাই তাহলে কিন্তু আমাদের মাইনর এক্সিস এর ভ্যালু গুলোও এখানে দেখাবে। এই যে আমাদের মাইনর এক্সিস যে ছোট 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 লাইন গুলো দেখাচ্ছে 1 ডিগ্রি 1 ডিগ্রি করে, সেটাও কিন্তু আমরা সেট করতে পারি প্রয়োজন মতো। যদি প্রয়োজন না হয় তাহলে দিব না, আর যদি প্রয়োজন হয় তাহলে আমরা এখান থেকে কিন্তু সেট করতে পারবো। আরো অপশনস যেগুলো আছে এখানে কিন্তু এই যে আমাদের যে হরাইজন্টাল যে মেজর গ্রিড অপশনস, এই যে এখান থেকে ভার্টিক্যাল ভ্যালু এক্সিস, মেজর গ্রিড লাইন্স যেগুলো হচ্ছে হরাইজন্টালি সেট করা হয়েছে, সেগুলোর কিন্তু আমরা কালার, উইথ, কোন ধরনের লাইন হবে সবকিছু এই আগের মতোই সেট করতে পারি। লাইন অপশনস অটোমেটিক এখানে দেয়া আছে, আমরা সলিড লাইন দিতে পারি। ব্ল্যাক কালার দিলে একটু খারাপ লাগতেছে, আমরা মোটামুটি একটা অ্যাশ কালারের মতো যদি দেই, পয়েন্টটাকে 7, 5 বা 1 এরকম যদি রাখি তাহলে দেখতে বোঝা যাচ্ছে। আমরা এখানে হরাইজন্টাল, ভার্টিক্যাল ভ্যালু এক্সিস যেটা মেজর গ্রিড লাইন, যেটা হরাইজন্টালি সেট করা, এটার জন্য সেট করলাম। আমরা কিন্তু এখন ভার্টিক্যাল ভ্যালু এক্সিস এর জন্য সেট করতে পারি, এখানে মাউস দিয়ে ক্লিক করলেও হবে। আবার হচ্ছে আমরা এই অপশন থেকেও কিন্তু হরাইজন্টাল ক্যাটাগরি এক্সিস মেজর গ্রিড লাইন এটাও কিন্তু আমরা সিলেক্ট করে দিতে পারি। এখান থেকেও আমরা সলিড লাইন করে দিতে পারি, অ্যাশ কালার করে দিতে পারি, 1 পয়েন্ট করে দিলাম। এখানে লাইন টাইপ সব ধরনের অপশন কিন্তু আছে, আমরা একটু এক্সপ্লোর করলেই হবে। আরেকটা অপশন হচ্ছে এই যে এই গ্রাফটার যে চতুর্দিকে যে বর্ডারটা আছে, সেই বর্ডারটাকেও কিন্তু আমরা সলিড লাইন করে দিতে পারি। সরি, এটা ফিল হয়ে গেছে, আমরা নো ফিল করে দিচ্ছি। বর্ডারটাকে আমরা সলিড লাইন করে দিলাম, এটাকে আর একটু ডার্ক করে দিলাম। ঠিক আছে, ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। আমরা কিন্তু একটা গ্রাফকে এরকম ভাবে সাজাতে পারি। আহ তার আগে আমার একটা জিনিস জানার ইচ্ছা আছে। আহ আমরা কি সবাই হচ্ছে যে মোটামুটি ভাবে এক্সেল সম্পর্কে আগে থেকেই জানি কিনা? আমার মনে হয় সবার স্ক্রিনে একটা পোল দেখা যাচ্ছে, সেই পোলটা আমরা একটু দিয়ে দিই অপশনটা সিলেক্ট করে।
আচ্ছা, অনেকেই হচ্ছে পোলটা ফিল আপ করেছে। আমি দেখতে পাচ্ছি যে অলমোস্ট 80%-এর মতো পার্টিসিপেন্টস আগে থেকেই জানে যে কিভাবে এক্সেলে চার্ট প্লট করতে হয়। অ্যারাউন্ড 20, নাও 30। ওকে, 41 জন আনসার দিয়েছে। এদের মধ্যে হচ্ছে 28% হচ্ছে আগে থেকে জানতো না। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে আমার মনে হয় যে এখন আহ ওকে, রেজাল্টটাও মনে হয় সবাই দেখতে পেয়েছি। ঠিক আছে, আমার মনে হয় তাহলে আগের যে কনসেপ্ট গুলো ছিল আমাদের ওইগুলো আরো ক্লিয়ার হয়ে যাচ্ছে। ঠিক আছে, ঠিক আছে। এখানে যে অপশন গুলো আছে, যদি এরকম হয় যে আমি এভারেজ যে রেইনফল আছে, রেইনফল ইন মিলিমিটার, এই ভ্যালুগুলাকেও যদি আমি একই গ্রাফে দেখাতে চাই, যে আমাদের যে মান্থলি কোনো একটা স্পেসিফিক ইয়ারের জন্য যে মান্থলি টেম্পারেচারের ভ্যালুগুলো আমরা দেখলাম, সেটা যদি আমরা রেইনফলের ভ্যালুগুলোও দেখতে চাই, আমি মোটামুটি কিছু একটা রেইনফল দিয়ে দিচ্ছি, হ্যাঁ। এমনি কিছু দিয়ে দিলাম। ঠিক আছে, তো আমরা যদি এই একই গ্রাফে ওই মান্থ গুলার জন্যই রেইনফলের যে ভ্যালু গুলো আছে সেগুলো একই গ্রাফে যদি দেখাতে চাই, তাহলে আমাদের যেটা করতে হবে, আমরা এই চার্টটাকে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে যেখানে আমাদের চার্ট ডিজাইন যে মেনুটা, এটা ওপেন হয়ে যাবে এবং এখান থেকে একটা অপশন চলে আসবে সিলেক্ট ডেটা। এই সিলেক্ট ডেটাতে যদি আমরা যাই, তাহলে আমরা দেখতে পাবো যে যে আমাদের ওই ওয়াই নামে যে একটা গ্রাফ ছিল, সেটা রিনেম করা হয় নাই। এটা অলরেডি আছে, যেখানে এই যে ভ্যালুগুলো দেখা যাচ্ছে। আমরা যদি দেখি, আহ এটা হচ্ছে আমাদের চার্টের যে ভ্যালুগুলা। আমরা যেটা করতে চাচ্ছি, আমরা নতুন আরেকটা গ্রাফ, আরেকটা লাইন চার্ট এটার মধ্যেই অ্যাড করতে চাচ্ছি। তাহলে আমরা যেটা করব, অ্যাড অপশনে যাব, সিরিজ নেম, আমরা সিরিজ নেম একটা সেট করতে পারি। সিরিজ নেম এখানে মান্থলি টেম্পারেচার, এখানে আমরা সিরিজ নেম লিখে দিচ্ছি যে রেইনফল। তারপরে আমরা সিরিজ ভ্যালু, যেটা ভ্যালু হচ্ছে এখান থেকে সিলেক্ট করে দিলাম যে কোন ভ্যালুগুলা সে দেখাবে। ঠিক আছে, রেইনফলের ভ্যালুগুলা সে দেখাইলো, অ্যাড করে দিলাম। এরপরে আমাদের যে এই অপশনটা ছিল, এটাকে আমরা লিখলাম হচ্ছে টেম্পারেচার। ঠিক আছে, এই যে এখানে এখন আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমাদের একই চার্টের মধ্যে দুই ধরনের ডেটা দেখতে পাচ্ছি। এবং এখানে হচ্ছে আমাদের ডেটাগুলো অনেক বড় থাকার কারণে আমাদের এই যে এরকম একটা প্রবলেম এখানে আমরা ফেস করতেছি, যে আমাদের টেম্পারেচারের যে ভ্যালুগুলো ছিল এগুলো একদম জিরোর খুব কাছাকাছি ছিল, এবং আমাদের রেইনফলের যে ভ্যালুগুলো আছে সেগুলো এখন অনেক বড় বড় ভ্যালু দেখাচ্ছে, যার কারণে আমরা টেম্পারেচারের ভ্যালুটা বুঝতেই পারতেছি না। কি একটা প্রবলেম হয়ে গেল, তাই না? এই প্রবলেমটা আমরা কিভাবে সলভ করতে পারি? আমরা এই প্রবলেমটা সলভ করার জন্য, এরকম হতে পারে যে আমরা একই গ্রাফের মধ্যে আমরা কিন্তু দুই ধরনের চার্ট ইনপুট করতে পারি। আমরা হচ্ছে একটা লাইন চার্ট, একটা বার চার্ট, অথবা দুইটা লাইন চার্ট, দুইটা আলাদা এক্সিসে ভ্যালু দেখাবে, এরকম বিভিন্ন অপশনসে কিন্তু যেতে পারি। তো আমরা এখানে যেটা করতে পারি, সেটা হচ্ছে যে চেঞ্জ চার্ট টাইপের মধ্যে যদি আমরা যাই, চেঞ্জ চার্ট টাইপ, সরি, এই যে আমরা এখন যে রেইনফলের যে ভ্যালুগুলা ছিল, রেইনফলের ভ্যালুগুলা এখানে আসার পরে যে আমরা যে প্রবলেমটা নতুন করে ফেস করলাম, যে আমাদের টেম্পারেচারের ভ্যালুগুলো আমরা দেখতেই পাচ্ছি না, এই প্রবলেমটা সলভ করার জন্য আমরা রেইনফলের ভ্যালু যে লাইন চার্ট, লাইনটা যেটা আছে, যে লাইনটা আমরা এখন নিয়ে আসলাম লাইন চার্ট আকারে, সেই সিরিজটাকে সিলেক্ট করে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করলে আমাদের এখানে একটা অপশন দেখাবে যে চেঞ্জ সিরিজ চার্ট টাইপ। এখান থেকে আমরা যেটা করতে চাই, আমরা হচ্ছে চার্ট
টাইপটা আমরা একটা বার চার্ট করে দিতে চাই। সরি, টেম্পারেচারের যে চার্টটা সেটাকে আমরা লাইন চার্ট রাখি, আর রেইনফলের যে চার্টটা সেটাকে আমরা বার চার্ট রাখি। তাহলে কি হবে, এবং তাদের এই রেইনফলের কিন্তু আমরা একটা সেকেন্ডারি এক্সিসও চাচ্ছি। ওই যে সেম এক্সিসে যদি আমরা ভ্যালুগুলো দেখি, তাহলে দেখা, আচ্ছা এই সেকেন্ডারি এক্সিসটা আপাতত অফ রাখি, তারপরে দেখি। এই যে এখানে এখন আমরা কি দেখতে পাচ্ছি, এখানে কিন্তু আমরা দুইটা গ্রাফ দেখতে পাচ্ছি। একটা হচ্ছে এই যে একদম ছোট করে কালো একটা লাইন দেখা যাচ্ছে, সেই লাইনটা হচ্ছে আমাদের টেম্পারেচারের ভ্যালুগুলা দেখাচ্ছে, আর এই যে আমাদের যে বার চার্টটা এখানে দেখাচ্ছে সেটা কিন্তু আমাদের রেইনফলের ভ্যালুগুলা দেখাচ্ছে। এখানে প্রবলেম যেটা হয়েছে আগের মতোই, প্রবলেম কিছুটা সলভ হয়েছে কিন্তু আগের মতোই রয়ে গেছে, যে আমরা টেম্পারেচারের ভ্যালুগুলো এখনো দেখতে পাচ্ছি না। তাহলে আমরা কি করতে পারি, আবার ওইখানে যাব, আমাদের যে বার চার্টটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে চেইন সিরিজ চার্ট টাইপ, এখানে গিয়ে আমরা রেইনফলের জন্য একটা সেকেন্ডারি এক্সিস বলে দিব যে আমরা রেইনফলের জন্য আরেকটা এক্সিস চাই, যে তার ভ্যালুগুলা আরো একটা এক্সিসে দেখাবে। এই যে ডান দিকে আমাদের যে ভ্যালুগুলা দেখাচ্ছে, সেকেন্ডারি আরেকটা এক্সিস নতুন করে আমরা অ্যাড করে ফেললাম, সেটা হচ্ছে আমাদের মান্থলি রেইনফলের জন্য দেখাচ্ছে। এখন আমাদের গ্রাফের চেহারাটাই চেঞ্জ হয়ে গেছে। এখানে কিরকম দেখা যাচ্ছে, যে আমাদের টেম্পারেচারের জন্য যে ভ্যালুগুলো দেখা যাচ্ছে সেই গ্রাফটা কিন্তু আগে জিরোতে চলে গেছিল, এখন কিন্তু উপরে উঠে আসছে। টেম্পারেচারের জন্য আমরা একটা এক্সিস এর ভ্যালু দেখতে পাচ্ছি, এই বাম পাশের যে এক্সিস এর যে ভ্যালুগুলা, সেটা কিন্তু আমাদের টেম্পারেচারকে ইন্ডিকেট করতেছে, এবং ডান পাশে যে আমরা আরেকটা সেকেন্ডারি এক্সিস নিলাম, সেই এক্সিসটা কিন্তু আমাদেরকে রেইনফলের ভ্যালুগুলা দিচ্ছে। ঠিক আছে, ওকে। সো এখানে কিন্তু এই যে আমরা এই প্রবলেমটা সলভ করতে পারলাম। তো এখন আমাদের যেটা রয়ে গেছে, যে আমাদের এক্সিস টাইটেল কিন্তু এই যে আমাদের প্রাইমারি যে এক্সিস গুলো আছে সেগুলো টাইটেল আছে, সেকেন্ডারি এক্সিস যেটা এখন নিলাম সেই এক্সিসটার কিন্তু কোনো টাইটেল এতক্ষণ ছিল না, সেটাকে আমরা টাইটেলটা নিয়ে আসলাম। এই টাইটেলটা কি হবে, আমাদের রেইনফল ইউনিটটা হচ্ছে মিলিমিটার। ঠিক আছে, এখানে আমাদের রেইনফলের ভ্যালু গুলো অনেক বেশি, খুবই ইরেলেভেন্ট দেখাচ্ছে। আহ আমরা যদি একটু এডিট করে দেই, তাহলে কিন্তু আমাদের যে গ্রাফটা সুন্দর আসতেছে। ঠিক আছে, আচ্ছা। এরপরে আমাদের যে আরেকটা কনসার্ন, সেটা হচ্ছে এই যে আমাদের যে টেম্পারেচারের ভ্যালুগুলো আমরা দেখতে পাচ্ছি যে 20 থেকে 41 বা 45 এই রেঞ্জের মধ্যে আছে। যদি এরকম হয় যে আমাদের যে চার্টটা আমরা ড্র করতেছি সেটার যে ভ্যালুগুলো আছে সেগুলো একটা স্পেসিফিক রেঞ্জের মধ্যে আছে, কিন্তু ওই রেঞ্জটা হচ্ছে 0 থেকে অনেক বড়, তাহলে দেখা যাবে যে 0 থেকে অনেক উপরে ওই চার্ট দেখাবে। আমরা এখানে যেটা করতে পারি, এখানে কতটুকু রেঞ্জ দেখাবে সেটাও সিলেক্ট করতে পারি। আমরা হচ্ছে এই প্রাইমারি মেজর এক্সিসে গেলাম, সিলেক্ট করলাম এবং ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে এই যে ডান দিকে আমাদের এই অপশন গুলো চলে আসছে, এবং এই যে এখানে যেটা আছে এক্সিস অপশনস থেকে যে দেখেন বাউন্স, যেখানে মিনিমাম হচ্ছে 0, ম্যাক্সিমাম হচ্ছে 45, যেটা আমরা মিনিমাম যদি করে দিই, তাহলে আহ, দেখা যাচ্ছে যে এই যে 15 থেকে 45 পর্যন্ত যখন ভ্যালুগুলো আসতেছে, তখন আমাদের গ্রাফটা একদম পুরা এরিয়া জুড়ে ডিস্ট্রিবিউটেড এবং দেখতেও সুন্দর লাগতেছে। ঠিক আছে, এরকম ভাবে কিন্তু আমরা রেঞ্জ সেট করতে পারি। আরো কিছু কাজ করতে পারি, যেমন এখানে 5 5 ইন্টারভালে হচ্ছে আমাদের ভ্যালুগুলো দেখাচ্ছে 15 20 25 30, এটাকে কিন্তু আমরা 10ও করে দিতে পারি। এই যে এখানে ইউনিটস মেজর, এটা সিলেক্ট, যদি 10 সিলেক্ট করে দেই, তাহলে কিন্তু এই যে আমাদের 10 10 ইন্টারভালের মধ্যে 15 25 35 45 এরকম ভ্যালুগুলো দেখাচ্ছে। অনেক সময় এরকম দেখা যায় যে আমাদের যদি এক্সিস অপশনে ইউনিটসটা খুব ছোট থাকে, তাহলে এখানে প্রচুর ভ্যালু দেখা যায় এবং গ্রাফটা একটা ঘিঞ্জি অবস্থা মনে হয়। ওই ক্ষেত্রে কিন্তু আমরা এই প্রবলেমটা সলভ করার জন্য আমরা ইউনিটস মেজর যে অপশনটা আছে সেটা কিন্তু আমরা ম্যানুয়ালি সেট করে দিতে পারি। নর্মালি অটো থাকে, অটো সে ডেটা অনুযায়ী সেট করে নেয়, কিন্তু আমরা এটা ম্যানুয়ালিও সেট করে দিতে পারি ফর বোথ এক্সিস। ঠিক আছে, আহ, এই যে আমরা যদি সেকেন্ডারি এক্সিস এর ক্ষেত্রে আসি, এখানেও এই যে সবকিছু অটো দেখা যাচ্ছে, আমরা কিন্তু এগুলো ম্যানুয়ালিও সেট করে দিতে পারতাম।
এখানে 200 200 করে আছে, আমরা কিন্তু চাইলে 400 করেও দিতে পারি। ঠিক আছে, 400 করে দিলাম, এখানে লেখা খুব কম দেখা গেল, গ্রাফটাও সুন্দর লাগলো। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। সো আমার মনে হয় এখানে আমি অনেকগুলো পয়েন্ট কভার করে ফেলছি। আমি ইন দা মিন টাইম কিছু পোল হচ্ছে দিতে চাচ্ছি। আপনাদের স্ক্রিনে হয়তো কিছু পোল দেখাচ্ছে। কোনটা মনে হয় যে আমার আলোচনা থেকে আপনাদের কি মনে হলো যে কোন ধরনের চার্টটা হচ্ছে বেশি প্রেফারেবল, বা কোন অপশনটা? আচ্ছা, আমাদের যে কুইজ হওয়ার কথা ছিল ওই কুইজ গুলো কিন্তু এগুলাই। হ্যাঁ, এই যে আমি মাঝে মাঝে কুইজ নিয়ে নিচ্ছি, চেক করব যে কারা আমার কথা মতো আনসার দিচ্ছে, তারপরে হচ্ছে আহ কারা আগে আগে দিচ্ছে, এগুলো চেক করা হবে। হ্যাঁ, ওকে, আমার মনে হয় সবাই অলমোস্ট আনসার করে ফেলেছে। ঠিক আছে, ওকে, আমরা একটু সামনে চলে যাই। আহ আমরা সিভিল ইঞ্জিনিয়ারিং বিভিন্ন সেক্টরে আমরা বিভিন্ন ধরনের ভ্যালু হচ্ছে নিয়ে কাজ করি। এরকম লাইন চার্ট, বার চার্ট সবকিছু আমরা কিন্তু একটা চার্টের মধ্যেই দেখে ফেললাম। আমরা অনেকগুলো অপশনস এখানে দেখলাম কিভাবে কিভাবে কোন জিনিসটা কাজ করে। আমি কিছু একদম প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখাতে চাচ্ছি। আহ আমাদের বিল্ডিং যখন আমরা ডিজাইন করি তখন বিল্ডিং এর বিভিন্ন ধরনের সার্ভিসেবিলিটি ক্রাইটেরিয়া চেক করতে হয়। তো ওই সার্ভিসেবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে টর্শনাল ইরেগুলারিটিস চেক করতে হয়। তো টর্শনাল ইরেগুলারিটিস চেক করার জন্য আমি এখানে একদম প্র্যাকটিক্যাল এক্সাম্পল থেকে আমি কয়েকটা মডেলের ডেটা নিয়েছি। কিছু নিউমেরিক্যাল মডেলের ইটেবস থেকে যে ডেটাগুলো নেয়া, ইটেবস থেকে আসলে আমাদের এই রকম ডেটাগুলো দেয়। আর্থকোয়েক যখন আমরা অ্যাপ্লাই করি তখন হচ্ছে আমরা এই ধরনের ডেটাগুলো ইটেবস থেকে হচ্ছে আউটপুট নিতে পারি। এখন এই ডেটাগুলো কি মিন করে, কিভাবে পাওয়া যায় সেদিকে যাচ্ছি না, কিন্তু ডেটাগুলো এখানে আছে। এখানে একটা গ্রাফ আমরা দেখতে পাচ্ছি। এই গ্রাফটাতে কিন্তু আমরা অনেকগুলো গ্রাফ দেখতে পাচ্ছি, অনেকগুলো লাইন দেখতে পাচ্ছি। এই যে এই গ্রাফটা যদি দেখি, এখানেও অনেকগুলো লাইন দেখতে পাচ্ছি। তো আমরা প্র্যাকটিক্যাল ফিল্ডে যখন কাজ করি তখন কিন্তু আমরা এই ধরনের কাজগুলো করি। এখানে আমরা কিভাবে কাজ করলাম? আহ এখানে দেখা যাচ্ছে টর্শনাল ইরেগুলারিটিস উইথ রেসপেক্ট টু আর্থকোয়েক অফ ইন ওয়াই ডিরেকশন। ওয়াই ডিরেকশনের আর্থকোয়েকের জন্য যে টর্শনাল ইরেগুলারিটিস আমরা চেক করতে চাচ্ছি সেটা ওয়াই এক্সিসে দেখা যাচ্ছে এলিভেশন ইন মিটার, অ্যান্ড এক্স এক্সিসে দেখা যাচ্ছে ড্রিফট রেশিও। এই ভ্যালুগুলো আমরা এই টেবিল থেকে নিয়েছি। ফর এক্সাম্পল, আমরা যদি এই সিরিজটা দেখতে চাই, এই সিরিজটা হচ্ছে আমাদের M3 এর জন্য, মানে মডেল 3। এলিভেশনের ভ্যালুটা হচ্ছে এখান থেকে আমরা নিয়েছি, এবং M3 এর যে ওয়াই এক্সিস এর যে ড্রিফট রেশিও গুলো সেখানে কিন্তু আমরা এখান থেকে ভ্যালুগুলো নিয়েছি। মানে আমরা একটা শীটের যে কোনো জায়গা থেকে কিন্তু আমরা ওই এক্স এক্সিস এবং ওয়াই এক্সিস এর ভ্যালুগুলো সেট করতে পারি। আচ্ছা, এখান থেকে যদি আমি একটু সিলেক্ট ডেটাতে যাই তাহলে একটু দেখাই যে এই যে M1 এর জন্য আমি ডেটা নিয়েছি 2 3 4 5 6, লিমিট 1.2, লিমিট 1.4, এরকম। বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোডে দুইটা লিমিট বলা ছিল, 1.2 এন্ড 1.4। ওই ভ্যালুগুলোও কিন্তু আমরা নিয়েছি। এই 1.2 লিমিটটা হচ্ছে এই যে এখানে 1.2, এই যে রেড লাইনটা, আর 1.4 হচ্ছে এই যে এই লাইনটা। এটা আমরা কিভাবে দিলাম? এই তো, এই যে এলিভেশনের ভ্যালুটা হচ্ছে এই যে এখানে,
আর আমাদের যে 1.4 এর যে ভ্যালুগুলা সেগুলা কিন্তু আমরা, সরি, 1.2 যে ভ্যালুগুলা সেটা কিন্তু আমরা ওয়াই এক্সিস এর ভ্যালুটা দিয়েছি 1.2, সরি, এক্স এক্সিস এর ভ্যালুটা দিয়েছি 1.2, আর ওয়াই এক্সিস এর যে ভ্যালুটা সেটা কিন্তু হচ্ছে আমাদের এলিভেশন। উইথ রেসপেক্ট টু এলিভেশন আমাদের লিমিট গুলো সব জায়গায় যে 1.2 ফিক্স ভ্যালু করে দিয়েছি, যার কারণে আমাদের লাইনটা কিন্তু একটা স্ট্রেট লাইন সোজা উপরের দিকে উঠে গেছে। তো আমাদের হচ্ছে প্রয়োজন মতো করে আমরা কিন্তু যে কোনো ধরনের চার্ট এখানে অ্যাড করতে পারতেছি। ঠিক আছে। এবং আমি এখানে যেটা করেছি সেখানে যে প্রত্যেকটা জায়গায় আলাদা আলাদা যেন আমরা বুঝতে পারি যে কোন মডেলে কোন জিনিসটা বোঝানো হচ্ছে, সেটার জন্য কিন্তু আমি আলাদা আলাদা করে কালার সেট করেছি এবং লাইন উইথ আলাদা ভাবে ওইরকম ভাবে সেট করেছি। আশা করি আমরা সবাই পারবো। এখানে একটা জিনিস আমি এতক্ষণ দেখাই নাই, সেটা হচ্ছে আমাদের লিজেন্ড। লিজেন্ডটা হচ্ছে এই যে এখানে কোন লাইনটা আসলে কিসের লাইন সেটা আমরা লিজেন্ড আকারে যে এখানেও কিন্তু আমরা দেখাতে পারি যে আমরা যদি লিজেন্ড সেট করি, লিজেন্ডটা আমরা কোথায় সেট করতে চাচ্ছি সেটারও কিন্তু সে অপশন জানতে চাচ্ছে। রাইট হচ্ছে এরকম, টপ হচ্ছে এখানে, লেফট হচ্ছে এখানে, বটম হচ্ছে এখানে। কোথায় দিলে ভালো হয়? রাইট, টপ, লেফট, বটম। কোথায় দিলে সুন্দর লাগতেছে? আমার মনে টপে ভাইয়া, টপ। হয় জি, আমরা যদি টপে অ্যাপ্লাই করি তাহলে হচ্ছে আমরা এই লিজেন্ডটা যদি টপে অ্যাপ্লাই করে দিই তাহলে সুন্দর লাগতেছে দেখতে। ঠিক আছে, এই তো হয়ে গেল, টপে দিয়ে দিলাম লিজেন্ড। তাহলে এই যে এখানে এই সিরিজের যে টেক্সচার, এটা দেখে দেখে কিন্তু আমরা বুঝতে পারবো যে কোনটা কি মিন করতেছে। ঠিক আছে। আরেকটা জিনিস এখানে বলা হয় নাই, সেটা হচ্ছে এই যে আমরা যে ফিল ফিল অটোমেটিক, এখানে আমরা এই কালারটা দিয়েছি, আমরা সলিড বা গ্রেডিয়েন্ট বা কোনো প্যাটার্ন ফিল করতে পারি। এরকম হতে পারে যে আমাদের একাধিক বার চার্ট একই গ্রাফের মধ্যে আছে, তাহলে আমরা ওইটা বিভিন্ন ধরনের কালার দিয়ে ইন্ডিকেট করতে পারি, যেটা আমরা আলাদাভাবে লিজেন্ড দিয়ে সেট করতে পারি। এরকম হতে পারে যে কোনো একটা জায়গায় রিপোর্ট সাবমিট করতে হবে এবং তারা বলতেছে যে বিভিন্ন ধরনের কালারফুল আমরা এলাও করব না, আমরা সবকিছু ব্ল্যাক এন্ড হোয়াইট এলাও করব। তাহলে আমরা যেটা করতে পারি সেটার ক্ষেত্রে হচ্ছে আমরা প্যাটার্ন ফিল দিতে পারি। এই যে এখানে বিভিন্ন ধরনের প্যাটার্ন ফিল আছে, এই যে এই ধরনের প্যাটার্ন ফিল দিতে পারি, এই যে এরকম দিতে পারি, এরকম দিতে পারি। তো বিভিন্ন ধরনের ব্ল্যাক এন্ড হোয়াইটই রাখলাম, কিন্তু প্যাটার্ন গুলো যখন আমি চেঞ্জ করে করে দিব, তখন এখানে যদি আমাদের 3-4 ধরনের বার চার্ট থাকে, প্রত্যেকটার যদি আলাদা আলাদা প্যাটার্ন হয় তাহলে কিন্তু বোঝা যাবে। তো সবচেয়ে বেশি আমরা যে প্যাটার্নটা ব্যবহার করি সেটা হচ্ছে এই যে এই ধরনের প্যাটার্ন গুলো সবচেয়ে বেশি ব্যবহার হয়। ঠিক আছে, এই প্যাটার্ন গুলোই সবচেয়ে বেশি ব্যবহার হয়। যদি জার্নাল আর্টিকেল পড়ার অভ্যাস থাকে তাহলে এরকম দেখা যাবে যে বিভিন্ন জার্নাল হচ্ছে ব্ল্যাক এন্ড হোয়াইট ছাড়া এলাও করে না। তখন হচ্ছে আমাদের এই বার চার্ট গুলো বিভিন্ন ধরনের প্যাটার্ন দিয়ে কিন্তু রিপ্রেজেন্ট করা হয়। ঠিক আছে। এই প্যাটার্নটা দেওয়ার পরে আমরা যে লাইন চার্ট যেটা দিয়েছিলাম সেটার উইথ একটু বাড়িয়ে দিলাম, কারণ মনে হচ্ছিল যে আহ, ভালো বোঝা যাচ্ছে না। সো এই যে উইথটা বাড়িয়ে দিলাম, এখন সুন্দর দেখা যাচ্ছে। ঠিক আছে। ঠিক আছে। প্যাটার্ন ফিলের যে বর্ডারটা, এই বর্ডারটা কিন্তু অটোমেটিক এবং হোয়াইট কালার দেয়া আছে। তো আমরা যদি সলিড লাইন এবং ব্ল্যাক কালার করে দেই তাহলে কিন্তু এই যে চতুর্দিকে একটা বর্ডারও দেখাবে। ঠিক আছে, এখন মনে হয় আরো সুন্দর লাগতেছে দেখতে। ঠিক আছে, আমরা কিন্তু এইভাবে হচ্ছে আমাদের ব্ল্যাক এন্ড হোয়াইট ডিফারেন্ট টাইপস অফ চার্টস একই গ্রাফের মধ্যে কম্বাইন করতে পারি। ঠিক আছে। যাই হোক, আমার মনে হয় যে এই যে আমি বার চার্ট এবং লাইন চার্ট দুইটা জিনিসকে কাভার করে ফেলেছি। আমরা যদি আহ, একটা পাই চার্ট দেখতে চাই, ফর এক্সাম্পল যদি এরকম হয়, আমি পার্টিসিপেন্টস দের মধ্যে দেখতে পাচ্ছি যে আমাদের ফিমেল পার্টিসিপেন্টস খুবই কম। ধরে নেই যে আমাদের ফিমেল পার্টিসিপেন্টস হচ্ছে 10% আর মেল পার্টিসিপেন্টস হচ্ছে 90%। এই দুইটা ডেটা দিয়ে কিন্তু আমরা একটা পাই চার্ট ড্র করতে পারি। এই যে এখান থেকে পাই চার্ট অপশনটা থেকে আমরা নিয়ে চলে আসলাম ডেটা।
এই যে এখানে কিন্তু ওই আগের মতোই অপশন গুলো আছে। চার্টের যে টাইটেল কোথায় দিব, ডেটা লেভেল, পাই চার্টের ডেটা লেভেলটা থাকা খুবই ইম্পর্টেন্ট, ডেটা লেভেলটা এখানে দিয়ে দিলাম। তারপরে লিজেন্ড কোথায় থাকবে, রাইটে দিলে সুন্দর লাগে পাই চার্টের ক্ষেত্রে, রাইট বা লেফটের ক্ষেত্রে সুন্দর লাগে। ফন্ট সাইজ খুবই ছোট দেখা যাচ্ছে, আমরা চার্টটাকে সিলেক্ট করে ফন্ট সাইজ একটু বাড়িয়ে দিলাম যাতে দেখতে সুন্দর হয়। আমরা চার্ট, পাই চার্ট দেখতে কেমন হবে, এখানে কিন্তু চার্ট স্টাইল অনেক ধরনের আছে, এখান থেকে কিন্তু আমরা চার্টের স্টাইলও চেঞ্জ করতে পারি। ঠিক আছে, এই এভাবে কিন্তু আমরা পাই চার্ট দিতে পারি। চার্ট টাইটেল আমরা বিভিন্ন ভাবে দিতে পারি, আগেই বলেছি যে আমরা টাইপ করে এখানে অপশন লিখতে পারি, অথবা হচ্ছে আমরা কোনো একটা সেলকে ফর্মুলা আকারে সিলেক্ট করে দিতে পারি। ঠিক আছে, ওকে। এখন আমরা যে জিনিসটা দেখতে চাচ্ছি, যে এই যে আমরা এক্সেলে যে গ্রাফগুলো প্লট করলাম, এই প্লট করার পরে আমরা তো এক্সেলটাই কোথাও সাবমিট করি না। আমরা দেখা যায় যে কোনো ওয়ার্ড ফাইল অথবা কোনো পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে আমরা হচ্ছে ফাইলটাকে, এই গ্রাফটাকে নিয়ে সাবমিট করি। তাহলে আমি যদি ওই এক্সেল এর যে গ্রাফটা আছে, এটাকে যদি আমি একটা ওয়ার্ড ফাইলে কনভার্ট করে নিয়ে আসতে চাই, কপি করে আনি, তাহলে আমরা বিভিন্ন ভাবে করতে পারি। অপশন যেটা সবচেয়ে বেশি ব্যবহার হয় সেটা হচ্ছে আমরা এই চার্টটাকে সিলেক্ট করে রাইট ক্লিক করে কপি করে দিলাম, এবং এই ওয়ার্ড অপশনটাতে এসে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করলে এখানে কয়েক ধরনের অপশন দেখাবে, এই অপশনগুলো আমি আসলে মূলত শেখাতে চাচ্ছি। এই যে এখানে প্রথমেই যে অপশনটা দেখাচ্ছে পেস্ট অপশন, সেখানে কি বলা আছে ডেফিনেশনটা, ইউজ ডেস্টিনেশন থিম এন্ড এমবেড ওয়ার্কবুক। তারপরেরটা কি, কিপ সোর্স ফরম্যাটিং এন্ড এমবেড ওয়ার্কবুক। এরপর হচ্ছে ইউজ ডেস্টিনেশন থিম লিঙ্ক ডেটা। পরেরটা হচ্ছে কিপ সোর্স ফরম্যাটিং লিঙ্ক ডেটা, এবং লাস্ট ওয়ান হচ্ছে পিকচার। তাহলে এখানে আমরা পাঁচটা অপশনের মধ্যে পাঁচ ধরনের কাজ। প্রথমে পিকচারটা দেখি। পিকচার হচ্ছে জাস্ট সে একটা জেপিজি পিকচার আকারে ওই গ্রাফটাকে নিয়ে আসবে, এবং এটা এডিটেবল হবে না। এই যে একদম জাস্ট ছবি আকারে সে নিয়ে আসছে, এটাকে সিলেক্ট করা যাবে না, কোনো চেঞ্জ করা যাবে না, কিছু করা যাবে না, সে জাস্ট ছবি আকারে নিয়ে আসছে। ঠিক আছে, এই ক্ষেত্রে আমরা যদি এরকম হয়, পরের অপশনটা এক্সপ্লোর করি, কিপ সোর্স ফরম্যাটিং এন্ড লিঙ্ক ডেটা, এটা যদি দেই তাহলে এই যে এটা কিন্তু এডিটেবল, এবং এই যে গ্রাফ প্রথমটা ছিল পিকচার এবং এটা নন এডিটেবল, পরেরটা কিন্তু এডিটেবল। এবং আমরা কি অপশনটা সিলেক্ট করেছিলাম, অপশনটা সিলেক্ট করেছিলাম এটা, কিপ সোর্স ফরম্যাটিং লিঙ্ক ডেটা। সোর্স ফরম্যাটিং মানে হচ্ছে, সোর্স হচ্ছে আমাদের এক্সেলটা, এক্সেল ফাইলের যে সোর্স, ওই সোর্সের যে ফরম্যাটিং গুলো আমরা করেছি ওইগুলোই সে অ্যাজ ইট ইজ রাখবে এবং লিঙ্ক ডেটা করবে। লিঙ্ক ডেটা মানে আমি হচ্ছে এই মুহূর্তে যদি এক্সেল এ ডেটাটা চেঞ্জ করে দিই, যেমন মে মাসে টেম্পারেচার যদি 41 না রেখে আমি যদি 55 করে দিই, তাহলে হচ্ছে আমাদের গ্রাফটা এখানে যেরকম চেঞ্জ হয়ে গেল, আমাদের কিন্তু এখানে ওই যে ওয়ার্ড ফাইলে অটোমেটিক এই গ্রাফটা চেঞ্জ হয়ে গেছে। আমরা কিন্তু এই ওয়ার্ড ফাইলে ডেটাটা চেঞ্জ করি নাই, কিন্তু অটোমেটিক চেঞ্জ হয়ে গেছে। আমার এই কম্পিউটারে যতদিন পর্যন্ত এই দুইটা ফাইল একসাথে থাকবে এবং এই লিঙ্ক করা অবস্থায় থাকবে, ততদিন পর্যন্ত আমরা যতবার চেঞ্জ করব ততবার এখানে অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে একটা অপশন। আর আরেকটা অপশন এখানে ছিল যে ইউজ ডেস্টিনেশন থিম। যদি এরকম হয় আমি ওয়ার্ড ফাইলে একটা থিম আগে থেকে সিলেক্ট করে রাখতাম, তাহলে সে ডেস্টিনেশন থিমটাকে কাজে লাগাইতো, দেখা যেত যে কালার গুলো, ফন্ট সাইজ, ফন্ট স্টাইল এগুলো চেঞ্জ হয়ে যেত, এবং লিঙ্ক ডেটা অপশনটা থাকতো। তার মানে আমি যদি এক্সেলে চেঞ্জ করতাম তাহলে ভ্যালু গুলো চেঞ্জ হয়ে যেত, কিন্তু দেখা যেত যে থিমটা জাস্ট ডেস্টিনেশনের মতো। এখানে ডেস্টিনেশন বলতে ওয়ার্ড ফাইলটাকে বোঝাচ্ছে, আর সোর্স বলতে এক্সেল ফাইলটাকে বোঝাচ্ছে। ঠিক আছে, এরপরের যে অপশনটা আমি দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে এটা, কিপ সোর্স ফরম্যাটিং এন্ড এমবেড ওয়ার্কবুক। এটা হচ্ছে আমি সোর্স ফরম্যাটিং থেকে, সোর্সের যে ফরম্যাটিং ছিল মানে এক্সেল এর যে ফরম্যাটিংটা ছিল সে ওইটাই অ্যাজ ইট ইজ রেখেছে, এবং আমি এমবেড ওয়ার্কবুক দিয়েছি। তার মানে হচ্ছে আমি যদি এখন এক্সেল এ এটাকে আবার 41 করে দেই, তাহলে যে চেঞ্জ গুলো আসবে সেটা কিন্তু এখানে আসবে না। যেমন আমি যদি এক্সেল এ সেপ্টেম্বরকে 50 করে দেই,
তাহলে তার যে চেঞ্জটা আসবে এটা কিন্তু আমাদের ওয়ার্ড ফাইলে, এই যে প্রথমটা ছিল পিকচার, এটাতে কোনো চেঞ্জ তো হবেই না, সে তো অ্যাজ ইট ইজ পিকচার, নন এডিটেবল। পরেরটা ছিল লিঙ্ক ডেটা, এটা কিন্তু এই যে সেপ্টেম্বরকে 51 করে দেওয়ার কারণে এটা কিন্তু ভ্যালুগুলো চেঞ্জ হয়ে গেছে। যেখানে কার্সরটা যদি ধরি তাহলে কিন্তু ভ্যালু 50 দেখাচ্ছে সেপ্টেম্বরে। কিন্তু পরেরটা যেটা, এটা কিন্তু আমি লিঙ্ক ডেটা করি নাই, এমবেড করেছিলাম, যার কারণে এই যে এই অপশনটা ছিল, এই যে এটা এমবেড ওয়ার্কবুক, এটা করার কারণে আমাদের কিন্তু সেপ্টেম্বরকে 50 করে দেওয়ার পরে ওই জায়গায় কোনো চেঞ্জ আসে নাই। এখন আমাদের প্রয়োজন অনুযায়ী যেভাবে দরকার সেইভাবে হচ্ছে আমরা চেঞ্জ করব। অনেক সময় এরকম হয় আমরা সেম এক্সেল ফাইলে অন্য আরেকটা কাজ করতে যাই, মনে করি যে ওই আগের রিপোর্ট তো করেই ফেলছি, ওটা তো কাজ শেষ, এখন নতুন আরেকটা রিপোর্ট করব, এই এই এক্সেলটাতেই কাজ করি, কারণ এখানে অলরেডি অনেক কাজ করা আছে, আমরা ভ্যালুগুলো চেঞ্জ করলেই আমরা নতুন আরেকটা রিপোর্ট পাবো। যদি এরকম হয় আমরা আগের যে রিপোর্টটা ছিল ওই রিপোর্টের ওয়ার্ড ফাইলে যদি লিঙ্ক করে থাকি, তাহলে কিন্তু নতুন যে ডাটাগুলো এখানে ইনপুট দিব সেটা ওই আগের রিপোর্টেও চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে? সো আমরা হচ্ছে লিঙ্ক করার ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে। প্রয়োজন না হলে আমরা লিঙ্ক করব না, আর যদি প্রয়োজন হয় তাহলে লিঙ্ক করে দিলাম। আমরা এখানে এক্সেল ফাইলে চেঞ্জ করলে ওয়ার্ড ফাইলেও চেঞ্জ হয়ে যাবে। এটা হচ্ছে সেম গোজ ফর পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন। আমরা যদি পাওয়ার পয়েন্টেও এখানে লিঙ্ক করে এরকম পেস্ট করতাম, পাওয়ার পয়েন্টেও এইরকম অপশন গুলোই আসবে। এই অপশনে যদি আমরা লিঙ্ক আকারে সেট করতাম তাহলে দেখা যেত যে আমরা এক্সেলে যদি চেঞ্জ করি ওয়ার্ডে পাওয়ার পয়েন্টে সব জায়গায় চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে? সো আমার মনে হয় এই জিনিসটা আমি ক্লিয়ার করতে পেরেছি। আমার এখানে যে অপশনগুলো ছিল মোটামুটি সবগুলোই আমি কভার করে ফেলেছি। এরপরে আমি এখন যেটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে এই যে আমাদের যে টেম্পারেচারের যে গ্রাফটা আছে সেটাকে আমরা এখন একটা স্ক্যাটার করতে চাচ্ছি। স্ক্যাটার বিভিন্ন ধরনের হয়। উম, একটা হচ্ছে এই যে একদম স্মুথ গ্রাফ, প্রত্যেকটা এইজ কিন্তু একদম কর্নার কর্নার করে আসে নাই, এটা স্মুথ গ্রাফ আসছে, এই যে এরকম। আরেকটা হচ্ছে এই যে একদম কর্নার কর্নার আকারে থাকবে। তো এটা আমাদের স্ক্যাটার, এটা লাইন চার্টের মতোই কাইন্ড অফ। ঠিক আছে, যদি এরকম কর্নার কর্নার আকারে আসে। তো আমরা যদি স্মুথ গ্রাফটা নিই, এই স্মুথ গ্রাফ নিয়ে আসলাম, একটু নিচের দিকে চলে যাই। আহ এখানে যেটা আছে আমাদের এখন আরেকটা আরেকটা জিনিস যেটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে ট্রেন্ড লাইন। ট্রেন্ড লাইন অপশনটা যদি আমরা সিলেক্ট করে দেই, ট্রেন্ড লাইনটা হচ্ছে আমরা যদি বেস্ট ফিট গ্রাফ গ্রাফ আঁকতে চাই তাহলে আমরা ট্রেন্ড লাইন অপশনটাতে যাই। ট্রেন্ড লাইন বিভিন্ন ধরনের হয়, আমরা যদি মোর অপশনসে যাই এবং এখান থেকে যদি দেখি ট্রেন্ড লাইন এই কয়েক ধরনের হয়। এক্সপোনেনশিয়াল হতে পারে, লিনিয়ার হতে পারে, লগারিদমিক হতে পারে, পলিনোমিয়াল হতে পারে। পলিনোমিয়াল যদি সেট করি তাহলে কিন্তু আমরা এখানে কিন্তু আমরা অর্ডার সেট করতে পারি, 2 3 4 5 6 7, এরকম 6 পর্যন্ত ম্যাক্সিমাম লিমিট আমরা কিন্তু অর্ডার সেট করতে পারি। মানে পলিনোমিয়ালের অর্ডার, মানে এক্স এর পাওয়ার কত, এক্স এর পাওয়ার ম্যাক্সিমাম 6 পর্যন্ত আমরা এখানে সেট করতে পারি। বা এরকম পাওয়ার আকারে যদি দেই, মুভিং এভারেজ যদি দেই, এভাবে কিন্তু আমরা সেট করতে পারি। ঠিক আছে, এখানে সেট করে দিলাম। এখন এই যে আমরা যে বেস্ট ফিট কার্ভটা আঁকলাম, এটার যদি আমরা ইকুয়েশন দেখতে চাই তাহলে এখানে এই যে আমাদের যে ডিসপ্লে ইকুয়েশন অন চার্ট এই অপশনটা আছে, এই অপশনটা কিন্তু আমরা সিলেক্ট করে দিলে ইকুয়েশনটা দেখাবে। এই পলিনোমিয়ালটা যেটা বেস্ট ফিট কার্ভ আকারে আসছে, যদি আমরা সেকেন্ড অর্ডার পর্যন্ত রাখি তাহলে যে আমাদের ইকুয়েশনটা এরকম আছে। আমার মনে হয় এই জিনিসটা সবার কাছেই পরিচিত, কারণ ওই ইউটিএম এ আমাদের যে ক্যালিব্রেশন চার্ট আমরা ব্যবহার করি, ওইখানে কিন্তু এরকম একটা ইকুয়েশন বলা থাকে, ক্যালিব্রেশন ইকুয়েশন, ওইটাও কিন্তু এরকম এক্সেলেই করা, বেস্ট ফিট কার্ভ করা সেকেন্ড অর্ডার পর্যন্ত বা ফার্স্ট অর্ডার দেখা হয়, সেকেন্ড অর্ডারই দেখা হয় মূলত এখানে। উম বা অনেক সময় লিনিয়ার দেখা হয়, লিনিয়ার মানে ফার্স্ট অর্ডার আর কি। আর সেকেন্ড অর্ডার যদি হয় কার্ভের ক্ষেত্রে বা থার্ড অর্ডার, তখন কিন্তু আমরা এই ইকুয়েশনটাও পেয়ে যাই।
এই ইকুয়েশন অনুযায়ী যদি আমরা এক্স এবং ওয়াই এর ভ্যালু গুলো চেক করি, তাহলে কিন্তু আমাদের এই বেস্ট ফিট যে কার্ভটা আছে সেই লাইনটা পাবো। ঠিক আছে, এরকম একটা অপশন হতে পারে। ঠিক আছে, এরপরে আমরা যদি দেখতে চাই আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, সেমিলগ গ্রাফ। আমাদের অনেকেরই এই জিনিসটা খুব কাজে লাগে যে সেমিলগ গ্রাফ আঁকতে হয়। সেমিলগ গ্রাফ কখন লাগে? সেমিলগ গ্রাফ আমার মনে হয় যে আমাদের 9টা বেজে 8 মিনিট হয়ে গেছে। আমি আরেকটু টাইম নিতে চাচ্ছি, যদি সবাই এলাও করে। নিতে পারি? হ্যাঁ ভাই, প্লিজ। ওকে, থ্যাংক ইউ। সেমিলগ গ্রাফ আমাদের খুবই ইম্পর্টেন্ট আরেকটা গ্রাফ, যেটা হচ্ছে আমাদের সবচেয়ে বেশি ব্যবহার হয়েছে আমাদের যে ম্যাটেরিয়ালস ল্যাবে সিভ অ্যানালাইসিস করার ক্ষেত্রে। সো আমি সিভ অ্যানালাইসিস এর একটা ডেটা এখানে দেখাচ্ছি। সেমিলগ গ্রাফ মূলত, সেমিলগ বা লগ স্কেলে গ্রাফটা আমরা কেন ব্যবহার করি, এটা হচ্ছে যে যদি এরকম হয় যে আমাদের যে ডেটাগুলো আছে এই ডেটাগুলোর যে ভ্যালুর ভ্যারিয়েশন এটা যদি অনেক বেশি হয়, মানে অনেক বেশি বলতে এরকম 10 গুণ, 100 গুণ, 1000 গুণ যদি কম বেশি হয়, তাহলে হচ্ছে আমরা সেমিলগ বা লগ স্কেলের গ্রাফটা ব্যবহার করি। ঠিক আছে, তো আমাদের যে সিভ অ্যানালাইসিস থেকে আমরা যে জিনিসটা পাই, সিভ ওপেনিং পাই ইন মিলিমিটার এন্ড পার্সেন্ট ফাইনার আমরা পার্সেন্ট আকারে পাই। এই গ্রাফটাকে যদি আমরা এখানে স্ক্যাটার করে নেই, তাহলে হচ্ছে আমরা এরকম একটা গ্রাফ পাবো, যেটা হচ্ছে এই যে এখানে আমাদের যে ভ্যালুগুলা সিভ ওপেনিং, এক্স এক্সিসে সিভ ওপেনিং রাখতেছি, ওয়াই এক্সিসে হচ্ছে আমরা পার্সেন্ট ফাইনার রাখতেছি। এক্স এক্সিসে আমাদের সিভ ওপেনিং এর ভ্যালুগুলা এই যে এখানে 0.15, এরপরে হচ্ছে 49, এরা কিন্তু আবার 10 গুণ বেশি, 0.15 এর চেয়েও 10 গুণ বেশি। এরপরে হচ্ছে যে আমাদের 76, 100 এরকম হয়ে যাচ্ছে, এগুলো কিন্তু আরো 10 গুণ বেশি, বা এই যে এখান থেকে প্রায় আহ উম, কত গুণ বেশি হচ্ছে, উম, 10 গুণ বেশি হচ্ছে এই জায়গায়, আম, আরো 10 গুণ বেশি হচ্ছে এদিকে। তার মানে এখান থেকে 100 গুণ বেশি হচ্ছে এই ভ্যালুগুলা। এর কারণে এই যে আমাদের যে গ্রাফের ভ্যালুটা এই যে এই ছোট্ট এই জায়গাটাতে কিন্তু একদম মানে অনেকগুলো ভ্যালু একটা ছোট্ট পয়েন্টে চলে আসছে এরকম মনে হচ্ছে। যার কারণে আমরা যদি এরকম হয় যে আমরা যদি এক্স এক্সিসটাকে লগারিদমিক স্কেলে নিয়ে যাই, তাহলে আমাদের এই গ্রাফটা বুঝতে খুব সুবিধা হয়। এটা কিভাবে আমরা করতে পারি? আমরা হচ্ছে এই এক্স এক্সিস এর যে ভ্যালুগুলা এটার উপর যদি ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করলে এই যে আমাদের এখানে যে টেক্সট অপশন গুলো আসবে, আমরা এখানে এক্সিস অপশনসে চলে যাব। এক্সিস অপশনসে এই যে আমাদের এখানে একটা অপশন আছে লগারিদমিক স্কেল। লগারিদমিক স্কেল যদি আমরা বেস 10 করে দেই, তাহলে এরকম 10, 10 গুণ 10 গুণ আকারে বাড়বে। 0.1, তার 10 গুণ বেশি 1, তার 10 গুণ বেশি 10, তার 10 গুণ বেশি 100। এটাকে কিন্তু আমরা 100 গুণও করতে পারি। যদি 100 গুণ করি তাহলে এরকম হয়ে যাবে, 10 গুণ রাখলেই সুন্দর হচ্ছে। ঠিক আছে, এই যে এরকম একটা শেপ কিন্তু আমরা পেয়ে গেলাম। এখানে একটা নতুন প্রবলেম পাওয়া গেল এই কাজ করার ক্ষেত্রে, সেটা হচ্ছে এই যে আমাদের যে ওয়াই এক্সিস এর ভ্যালুগুলা গ্রাফের ভিতরে ঢুকে গেছে, এটা আমাদের আরেকটা নতুন প্রবলেম। এই প্রবলেমটা আমরা কিভাবে সলভ করতে পারি? এই ওয়াই এক্সিস এর ভ্যালুগুলোর উপরে আমরা ডাবল ক্লিক করি। ডাবল ক্লিক করলে এখানে আমাদের যে এক্সিস অপশন গুলো আছে সেখানে এই যে এখানে আমাদের যে অপশন গুলো আছে, এক্সিস অপশন, টিক মার্ক, লেভেলস, এই লেভেলসটাই হচ্ছে এটা। এই লেভেলসটা কোথায় আসবে? নেক্সট টু এক্সিস, এখানে এই অপশনটা সিলেক্ট করা আছে। আমরা এখানে 4টা অপশন দেখতে পাবো, নেক্সট টু এক্সিস, হাই, লো, নান। আমরা যদি হাই দিই তাহলে কি হচ্ছে দেখি, এই যে ডান দিকে চলে আসলো। যদি লো দিই তাহলে কি হচ্ছে, এই যে বাম দিকে চলে গেল। তার মানে হচ্ছে এক্স এক্সিস এর যে ভ্যালু 0 হচ্ছে লো, ওই লোতে হচ্ছে ওয়াই এক্সিস এর ভ্যালুটা দেখাবে। হাই হচ্ছে একদম ডান দিকে দেখাবে, নান হচ্ছে দেখাবে না। তো আমরা এখানে লো সিলেক্ট করে দেওয়ার পরে কিন্তু এখানে চলে আসলো। ঠিক আছে, তো আমরা এই অপশনটাও কিন্তু শিখে ফেলি। টেক্সট অপশন থেকে, সরি, আমরা দেখতে চাচ্ছি এক্সিস এক্সিস অপশন, ওখান থেকে আমরা লো করে দিয়েছিলাম লেভেল। যাই হোক, এই যে আমাদের কিন্তু এই
এক্স এক্সিসটা এখন লগারিদমিক স্কেলে চলে গেল। তো সেমিলগ গ্রাফটা কি মূলত, এখানে একটা এক্সিস হচ্ছে নর্মাল স্কেলে আর একটা এক্সিস হচ্ছে লগারিদমিক স্কেলে, যার কারণে এটা হচ্ছে সেমিলগ গ্রাফ। এরকম হতে পারতো যে আমাদের ওয়াই এক্সিসটাও লগারিদমিক স্কেলে একইভাবে করব, তাহলে এটা আমাদের লগ লগ গ্রাফ হয়ে যেত। দুইটা এক্সিসই লগারিদমিক স্কেলে এরকম যদি হতো, তাহলে দুইটাই হচ্ছে আমাদের লগ লগ গ্রাফ হয়ে যেত। ঠিক আছে। সো আমার মনে হয় যে আমি লাইন চার্ট, পাই চার্ট, বার চার্ট, স্ক্যাটার সব কিছুই কভার করে ফেলেছি। আজকে এই পর্যন্তই দেখাতে চাচ্ছিলাম। আমি বোনাস হিসেবে আরো দুইটা অপশন দেখাতে চাচ্ছি, সেটা হচ্ছে স্পার্ক লাইন্স এন্ড স্মার্ট আর্ট ইলাস্ট্রেশন। স্পার্ক লাইন্স এটা খুবই ইন্টারেস্টিং একটা আহ, ব্যাপার। স্পার্ক লাইন ধরি হচ্ছে আমাদের কোন একটা কিছুর যে ভ্যালু, সেটা হচ্ছে এরকম আছে। ঠিক আছে। এই ভ্যালু গুলা যদি আমরা কোনো একটা চার্টে না দেখে এই সেলের মধ্যে দেখতে চাই, সেলের মধ্যেই একটা গ্রাফ এঁকে ফেলবো, তাহলে কিন্তু আমরা স্পার্ক লাইন নিতে পারি। এই যে স্পার্ক লাইন, লাইন স্পার্ক লাইন এই অপশনটাতে যদি আমরা যাই, তাহলে সে জানতে চাচ্ছে যে ডেটা রেঞ্জ কতটুকু। ডেটা রেঞ্জ তো অলরেডি আমি দেখাই দিছি, এবং লোকেশন কোথায়, সেই স্পার্ক লাইন কোথায় দেখাবে, আমরা এই সেলের মধ্যে দেখতে চাচ্ছি। স্পার্ক লাইন হচ্ছে একটা সেলের মধ্যে হয়। ওকে করে দিলাম। এবং এখানে কিন্তু সে একটা গ্রাফ তৈরি করে ফেলছে, এই ডেটাগুলো দিয়ে একটা গ্রাফ এখানে দেখাচ্ছে যে এই ডেটাগুলোর ভেরিয়েশন কেমন হচ্ছে। জি, ঠিক আছে। এটা খুবই ইন্টারেস্টিং। আহ এটা কিন্তু আমরা এই স্পার্ক লাইন থেকে আমরা কিন্তু তাদের যে প্রপার্টি গুলা এগুলা কিন্তু চেঞ্জও করতে পারি। ডিফাইন নেম পেস্ট স্পেশাল। আচ্ছা, আচ্ছা, এরপরে আমরা যদি ওই একই ডেটা আমরা যদি একটা কলাম স্পার্ক লাইন দেখতে চাই, তাহলে এই যে ডেটাগুলো সিলেক্ট করে দিলাম। এটা হচ্ছে ডেটা রেঞ্জ। লোকেশন কোথায়, লোকেশন হচ্ছে এখানে। ওকে, এই যে কলাম স্পার্ক লাইন। ঠিক আছে। এরপরে আমরা যদি এরকম হয় এখানে কোনো একটা নেগেটিভ ভ্যালু আছে, নেগেটিভ ভ্যালু যদি থাকে, তাহলে আমাদের যে স্পার্ক লাইন সেটা -500 এরকম দেখালো। তাই এবার বোঝা যাচ্ছে যে এই যে এই ভ্যালুটা নেগেটিভ আছে। এখানে আমরা স্পার্ক লাইনের যেই অপশনটা আছে, যে স্পার্ক লাইন অপশন, এখান থেকে কিন্তু আমরা এগুলো চেঞ্জ করতে পারি। এগুলো কেমন চেঞ্জ করতে পারি, স্পার্ক লাইন কালার চেঞ্জ করে দিতে পারি। আহ এই যে নেগেটিভ পয়েন্টস যেটা, এটাকে যদি আমরা রেড কালার করে দেই, তাহলে এখানে আমরা বুঝতে পারবো যে কোন পয়েন্ট গুলো নেগেটিভ আছে বা কতগুলো পয়েন্ট নেগেটিভ আছে। এগুলো কিন্তু আমরা বুঝতে পারবো। যেমন -50 করে দিলাম, এখানে আরো একটা রেড কালার হয়ে গেল। ঠিক আছে। তো এটা হচ্ছে যে আমরা অন্য কাউকে দেখাতে চাচ্ছি না আসলে জিনিসগুলো, কিন্তু আমি নিজে ফিল করতে চাচ্ছি যে আমার ডেটাগুলো কিভাবে চেঞ্জ হচ্ছে এবং কোন জায়গায় কিভাবে আছে সেগুলো দেখার জন্য এভাবে কিন্তু আমি চেঞ্জ করতে পারি। স্পার্ক লাইন অপশনে এখানে আরো কিছু জিনিস আমি দেখতে পারি, যে এই মার্কার গুলো কিন্তু আমরা সেট করতে পারি। হাই পয়েন্ট, লো পয়েন্ট, ফার্স্ট পয়েন্ট, লাস্ট পয়েন্ট কোনটা। এরকম হতে পারে যে আমাদের স্পার্ক লাইনটা এরকম অনেক ধরনের ভেরিয়েশন আছে। এখন লো পয়েন্ট কোনটা সেটা আমি জাস্ট দেখতে চাচ্ছি। লো পয়েন্টটাকে রেড মার্ক করে দিতে বললাম, সে কিন্তু এই যে এই কর্নারে রেড মার্ক করে দিচ্ছে। এখন দুইটা লো পয়েন্ট দেখা যাচ্ছে, এদিকে একটা এদিকে একটা। কোনটা লো পয়েন্ট এটা আমার একদম দেখে দেখে গুনে গুনে বের করার দরকার নাই, এক্সেল নিজেই বের করে দিবে। ঠিক আছে। হাই পয়েন্ট এখানে যদি আমি একটা আহ কি বলে গ্রিন কালার দিয়ে দেখতে চাই, তাহলে এই যে এখানে সে হাই পয়েন্টটাও একটা গ্রিন কালার দিয়ে দেখিয়ে দিল। ঠিক আছে। এভাবে কিন্তু আমরা স্পার্ক লাইনেরও বিভিন্ন প্রপার্টিজ দেখতে পারি। আরেকটা জিনিস আমি যেটা দেখাতে চাচ্ছিলাম সেটা হচ্ছে ইনসার্ট হচ্ছে আমাদের স্মার্ট আর্ট। স্মার্ট আর্টে আমাদের হচ্ছে যে বিভিন্ন ধরনের প্রসেস ডায়াগ্রাম, সাইকেল, হায়ারার্কি এই জিনিসগুলো আমরা পাই। এটা আমি ইন ডিটেল দেখাচ্ছি না। এরকম যদি আমরা একটা হায়ারার্কি দেখি,
এই হায়ারার্কিতে আমি মেইনলি যে জিনিসটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে এই যে এই টেক্সটটা যেটা এটা এইখানে এডিট করতে হয়। এখানে হচ্ছে A1 লিখে দিলাম, এর পরেরটা হচ্ছে আমরা B1, এর পরেরটা হচ্ছে C1, C2, C3, এরকম ভাবে যদি লিখলাম। এখন আমি চাচ্ছি যে B1 এর পাশাপাশি B2 আর একটা অপশন থাকবে। তাহলে কি করব, B1 এ রেখে একটা কি বলে আমাদের একটা, এখানে যত ধরনের কাজ হয় সবকিছুই মূলত হয় হচ্ছে ট্যাব অপশনের মাধ্যমে। ঠিক আছে। আহ এই যে আমরা যদি C2 কে একটা ট্যাব করে দেই, C1 এর পরে C2 তে রেখে আমি যদি ট্যাব প্রেস করি কিবোর্ড থেকে, তাহলে সে একটু ডান দিকে চলে গেল এবং এটা কিন্তু C1 এর আন্ডারে আরেকটা অপশন হয়ে গেছে। ঠিক আছে। যদি এরকম হয় C3 যেটা, এটাকে আমি C2 এর আন্ডারে নিতে চাই, তাহলে আরো একটা, C1 এর আন্ডারে যদি নিতে চাই একটা ট্যাব দিলেই হবে। এই যে এখানে এই সেম লেভেলে যারা দুজন আছে, C2 এবং C3, তারা কিন্তু C1 এর আন্ডারে দুটো অপশন হয়ে গেল। কিন্তু যদি আমি C3 কে C2 এর আন্ডারে নিতে চাই, তাহলে আরো একটা ট্যাব দিব, তাহলে সেই কি হয়ে যাবে, C2 এর আন্ডারে চলে যাবে। এভাবে কিন্তু আমরা ট্যাব দিয়ে দিয়ে চেঞ্জ করতে পারি। মূলত এই জিনিসটুকুই দেখাতে চাচ্ছিলাম আমার পক্ষ থেকে। আমি একটু আরো কিছু পোল আছে। আচ্ছা, আমি আরেকটা জিনিস দেখাতে ভুলে গেছি। সেটা হচ্ছে এই যে আমরা যে ট্রেন্ড লাইন ড্র করছি, এখানে আমাদের আরেকটা ভ্যালু আছে, R স্কোয়ার ভ্যালু। R স্কোয়ার ভ্যালুটা 1 হলে হচ্ছে সবচেয়ে বেশি বেটার হয়, বা এটা 100% ক্লোজ টু 100% বেটার হয়। আহ অনেক সময় আমরা এই ভ্যালুগুলো এই অনেক কমও পাই। একদম স্ট্রেট লাইন যদি হতো তাহলে R স্কোয়ারের ভ্যালুটা 1 হতো। এখানে যদি আমরা একটু অর্ডার বাড়াই, তাহলে দেখা যাচ্ছে যে R স্কোয়ারের ভ্যালুটাও বাড়তেছে। তার মানে এটা অনেক বেশি অ্যাকুরেট হচ্ছে। এখানেও আমরা এটা দেখতে পাচ্ছি যে আহ, যদি একদম সেকেন্ড অর্ডার পর্যন্ত রাখি, আমাদের বেস্ট ফিট হচ্ছে না খুব বেশি। এদিকে অনেক বেশি উপরে, এদিকে অনেক বেশি নিচে চলে যাচ্ছে। যদি অর্ডার আরো বাড়াই, তাহলে যে R স্কোয়ারের ভ্যালুটা আরো বেড়ে যাচ্ছে এবং এখানে কিন্তু আমাদের অ্যাকুরেসিটাও অনেক বাড়ছে। ঠিক আছে, এইটুকুই দেখানোর ছিল আমার পক্ষ থেকে। তো আমি হচ্ছে কিছু পোল দিতে চাচ্ছি। আমার মনে হয় স্ক্রিনে পোল চলে আসছে।
ফাইলিং বেশ। ওকে, আমার মনে হয় যে আহ, আমাদের পোল গুলা সবাই আনসার করে ফেলছে। তো থ্যাংক ইউ। যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে কোনো স্পেসিফিক অপশনে বা কোনো টপিকে, আমরা জানতে পারি। আমাদের রাইজ হ্যান্ড অপশন আছে একটা, তো হ্যান্ড রাইজ করলে ভালো হয়। কারো কোনো কোশ্চেন থাকলে মুকিত ভাইকে আমরা জিজ্ঞেস করতে পারি। কোনো জায়গায় যদি কোনো প্রবলেম থাকে, কোনো কিছু বুঝতে সমস্যা হয় বা কোনো কিছুতে কোনো কনফিউশন থাকে। মুকিত ভাই একজন হচ্ছে মেসেজ দিয়েছে। হ্যাঁ, আমি দেখেছি যে প্র্যাকটিসের জন্য এই টাইপসের ভাইয়া ডেটাগুলো মেবি দেওয়া একজন যাবে। মেসেজ দিছে। দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। আর কারো কোনো কোশ্চেন যদি থাকে? না, এখানে বসলে কেন? লিখবো।
আর কারো কোনো কোশ্চেন মনে হয় নাই, সাগর? হ্যাঁ, কারো কোশ্চেন না থাকলে আমরা হয়তো এখন ভাবে হচ্ছে ওয়ার্কশপটা হ্যাঁ, শেষ করতে পারি। ঠিক আছে, এর ক্লোজ করছি। আমার মনে হয় যে আহ, কেউ যদি আর কারো কোনো কোশ্চেন থাকে তাহলে হচ্ছে আমাকে রিচ আউট করতে পারবে। ফেসবুকে আমার সাথে অনেকেই কানেক্টেড, আমার ধারণা বেশিরভাগই কানেক্টেড পার্টিসিপেন্টস এর মধ্যে। আমাকে মেইল করতে পারে, তারপর হচ্ছে আমার ফোন নাম্বারে কলও দিতে পারেন। যে কোনো ভাবেই আসলে আমার সাথে যোগাযোগ করা যেতে পারে, কোনো সমস্যা নাই। সো থ্যাংক ইউ সবাই এতক্ষণ আহ, আমাদের এই ওয়ার্কশপে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আহ, আর হচ্ছে রেকর্ডিংটা ক্লোজ করে দিচ্ছি। ধন্যবাদ মুক্তিদ ভাই আমাদের এত ব্যস্ততার মধ্যে সময় দেওয়ার জন্য, অসংখ্য ধন্যবাদ। সবাইকে অসংখ্য আর ধন্যবাদ। আর ম্যাথ ক্লাব ম্যাথ এরকম ক্লাবের আরো এবছর প্রচুর কাজ করুক। পনেরো হ্যাঁ, বছর উপলক্ষে বিশেষ প্রোগ্রামের আয়োজন করা হবে ভাই। বিষয়ে 15 বছর নিয়ে যদি কিছু বলতেন সবার মাঝে। আচ্ছা। ম্যাথ ক্লাবের 15 বছর হচ্ছে, এটা খুবই আমাদের জন্য একটা খুশির ব্যাপার। আমরা যারা ম্যাথ ক্লাবে কাজ করেছি বা করছি, ভবিষ্যতেও আহ, থাকবো ইনশাল্লাহ। ম্যাথ ক্লাব আসলে আমাদের ডিপার্টমেন্টের অন্যতম একটা সেরা ক্লাব। তো এই সেরা ক্লাবের 15 বছর পূর্তি হচ্ছে, সেই অনুযায়ী আমরা খুবই আনন্দিত আর কি। তো আমার ম্যাথ ক্লাবের উদ্দেশ্যে আমার কথা থাকবে যে ম্যাথ ক্লাব আরো উত্তর উত্তর সামনের দিকে এগিয়ে যাক, সবাইকে ইনভলভ করুক, আরো প্রচুর প্রোগ্রাম অর্গানাইজ করুক, এবং আহ, বরাবরের মতোই সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট একটা সেরা ক্লাব হিসেবে ম্যাথ ক্লাব থাকুক। আর ম্যাথ ক্লাবের একদম শুরু থেকে যারা কাজ করেছেন, একদম আমাদের ম্যাথ ক্লাবের ফাউন্ডিং অ্যাডভাইজার হিসেবে ছিলেন প্রফেসর ডক্টর ইফতেখার আনাম স্যার। ম্যাথ ক্লাবের ফাউন্ডার হিসেবে দুইজনের নাম না বললেই নয়। একজন হচ্ছেন আমাদের ম্যাথ ক্লাবের বর্তমান অ্যাডভাইজার আহ নাজমুল আলম স্যার, এবং আমাদের 20তম ব্যাচের আরেকজন ভাই ছিলেন হাসিবুল হাসান ভাই। উনিও এখন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অফ বাংলাদেশের সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে আছেন। উনি হচ্ছেন 20তম ব্যাচের, নাজমুল আলম স্যার হচ্ছেন 21তম ব্যাচের। তো ওনারা দুইজন মিলেই মূলত আনাম স্যারের মাধ্যমে এই ম্যাথ ক্লাবটা ফর্ম করেন। ওইখানে আরো কিছু সিনিয়র কাজ করেছেন তখন। So ওনাদেরকে আমরা অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের পক্ষ থেকে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার ইচ্ছা থাকবে যে ভবিষ্যতেও সবাই হচ্ছে আমরা ম্যাথ ক্লাবের সমস্ত প্রোগ্রামে এরকম ভাবেই স্বতঃস্ফূর্ত ভাবে পার্টিসিপেট করবো ইনশাল্লাহ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ মুকিত ভাই। আর সবার মাঝে এখন একটা অ্যানাউন্সমেন্ট দিতে চাই, সেটা হচ্ছে যে আগামী 21 এপ্রিল রবিবার বিকাল 5টায় আমাদের ম্যাথ ক্লাবের ডিপার্টমেন্টাল কুইজটা হবে। ইন্টার ডিপার্টমেন্টাল ম্যাথ অলিম্পিয়াডের 5 অনুষ্ঠিত হবে সম্ভবত 26 তারিখে। তো এই জন্য হচ্ছে ডিপার্টমেন্টাল কুইজের যে টপ 20 থাকবে, এদের সাথে হচ্ছে অন্যান্য ডিপার্টমেন্টের টপ 20 কে নিয়ে একসাথে হচ্ছে ম্যাথ ডিপার্টমেন্ট ইন্টার ডিপার্টমেন্টাল ম্যাথ অলিম্পিয়াড 5 যেটা হবে, সেটা হচ্ছে 26 তারিখে হবে। এর আগে হচ্ছে 21 তারিখ রবিবার বিকাল 5টায় আমাদের ডিপার্টমেন্টের ম্যাথ কুইজটা হবে। তো এটা হচ্ছে সবাইকে জানিয়ে দেওয়া হবে। আর ডিপার্টমেন্টে এই সেমিস্টারে যেহেতু অন্য কোনো ডিপার্টমেন্টের অন্য কোনো কুইজ হবে না, আশা করি সবাই থাকবেন। তো এটাই। আহ অনেকেই ছিলেন, সবাইকে ধন্যবাদ। মিশকাত ভাই কি আছেন? আহ, সাগর, আমার মনে হয় যে আহ, আমরা মিটিংটা ক্লোজ করতে পারি। হ্যাঁ জি ভাই, তাহলে হচ্ছে আমরা মিটিংটা ক্লোজ করে দিই। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাইকে অসংখ্য ধন্যবাদ, তাহলে মিটিংটা ক্লোজ করে দিচ্ছি। হ্যাঁ, আর কারো কিছু বলার আছে কিনা, মানে আমাদের এই ওয়ার্কশপ নিয়ে, বা আমরা অন্য আরো কোনো কোনো বিষয়, ওয়ার্কশপ চান কিনা, বা অন্য কোনো কিছু নিয়ে ওয়ার্কশপ অ্যারেঞ্জ আরো করা কোনো যায় কিনা? ইনক্লুড করতে পারি কিনা, কারো কোনো মতামত আছে কিনা, আহ, বা কোনো সাজেশন আছে কিনা? ঠিক আছে তাহলে। জি, আহ আসসালামু আলাইকুম ওকে। ভাইয়া। হ্যাঁ, জি ওয়ালাইকুম ভাইয়া, আসসালাম।
একটা ব্যাপার হচ্ছে গিয়ে একটা ওয়ার্কশপ আমার কাছে মনে হচ্ছে যে সবার জন্য খুব ইফেক্টিভ হতো। যে ভার্সিটিতে আসার পরে দেখা যায় যে এসে আমরা ফেস করি যে প্রজেক্ট প্রজেক্ট রাইটিং বা হচ্ছে প্রজেক্ট সাবমিশন নিয়ে। তো যে যারা ওয়ান অন আছে বা ওয়ান টু বা শুরুর দিকে যারা, তারা হচ্ছে প্রজেক্ট নিয়ে লেখালেখি করাটা কিভাবে করবে, বা স্যাররা ইনস্ট্রাকশন দেন, তারপর হচ্ছে একটা আইডিয়াল প্রজেক্ট কিভাবে হয় এটা নিয়ে যদি কোনো ওয়ার্কশপ করা যেত, বা আপনি যদি আমাদের পরবর্তীতে সময় দিতেন, আমার কাছে মনে হয় এটা সবার জন্য খুব ইফেক্টিভ হতো। আচ্ছা, থ্যাংক ইউ নোমান। আহ আমরা ম্যাথ ক্লাবের কাছে রিকোয়েস্টটা রাখতে চাই যে এই ধরনের কোনো প্রোগ্রাম ভবিষ্যতে করা যায় কিনা। জি ভাই, অবশ্যই করা যাবে। করা যাবে, এখন হচ্ছে সবার সাথে আমরা কথা বলে তাহলে এই বিষয় হচ্ছে প্রজেক্ট রাইটিং, এটা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ বিষয়। এ নিয়ে অনেকেরই হচ্ছে কনফিউশন থাকে, এবং সবাই আগের বছরের গুলো হচ্ছে কালেক্ট কালেক্ট করে হচ্ছে কেউ নতুনত্ব বা ওরকম ভাবে কেউ জানেই না যে কিভাবে প্রজেক্ট লিখতে হয় বা এরকম কিছু। তো এই বিষয়ে আর কি জানানো হবে সবাইকে, যদি এই বিষয় করা হয়, ওয়ার্কশপ অ্যারেঞ্জ করা হয়, সবাইকে অবশ্যই জানাবো। আমরা চেষ্টা করবো এটা অ্যারেঞ্জ করার। ঠিক আছে, থ্যাংক ইউ। আর কারো কোনো সাজেশনস? জাহিন কায়েস বলতেছে যে পাওয়ার পয়েন্টের উপর একটা ওয়ার্কশপ চাচ্ছে। আচ্ছা, হ্যাঁ, ম্যাথ ক্লাব কি পাওয়ার পয়েন্টের উপরে কোনো ওয়ার্কশপ করতে পারে কিনা? সাগর। হ্যাঁ, ম্যাথ ক্লাবে হচ্ছে প্রতি বছর তো, এই বছর তো এমনিতে হচ্ছে সময় কম। এখন গুরুত্বপূর্ণ বিষয় আমাদের যেগুলো হচ্ছে পাওয়ার পয়েন্ট অবশ্যই দরকার। আমাদের কিন্তু হচ্ছে ফার্স্ট ইয়ারে পাওয়ার পয়েন্ট নিয়ে একটা কোর্স থাকে। এটা হচ্ছে এখন হয়তো চেঞ্জ হয়ে গেছে কিনা এটা আমি এখনো শিওর না, যে এখন আছে কিনা। সিএসি 100, সিএসি 100 যে কোর্সটা, তো হ্যাঁ, ওয়ান যদি না থাকে, হ্যাঁ দেখা সিএসি যায় 100 এর কোর্সটা তো থাকে। বুঝতে একটু কষ্ট হয়ে যায় আর কি। প্রথম প্রথম এসে আমরা বুঝি না যে কিভাবে কি করতে হবে। হ্যাঁ হ্যাঁ, এই জন্য হচ্ছে তাহলে হচ্ছে বেশি যদি সবাই আর কি বলে যে প্রেজেন্টেশন মানে মানে পাওয়ার পয়েন্টে নিয়ে হচ্ছে এটা করা যায় কিনা, তো এই সেমিস্টার সম্ভব না হলে আগের সেমিস্টারে অবশ্যই এটা করার চিন্তা করব। তো এই সেমিস্টার যেহেতু সময় খুব কম, এবং হচ্ছে 16ই বা 19 তারিখ থেকে আমাদের সেমিস্টার ফাইনাল শুরু হবে, এবং এই সপ্তাহে হচ্ছে অনেক চাপ থাকে। লাস্ট উইকে 12 উইক চলছে অলরেডি। হ্যাঁ, ফেস্ট আছে, র্যাগ আছে, ফেস্ট আছে, তারপর 18 তারিখ ফেস্ট আছে, 2 মে হচ্ছে র্যাগ হবে। এর মধ্যে যদি করা সম্ভব হয় অবশ্যই। এটা হচ্ছে আমাদের প্ল্যান আছে অফলাইনে একটা ওয়ার্কশপ করা যায় কিনা। তো অফলাইনে করা গেলে সেটা অবশ্যই সবার জন্য আরো ভালো হবে, ইফেক্টিভ হবে। তো দেখা যাক কি হয়। ভাই একটা কথা বলতাম। হ্যাঁ বলো রোহিত। ভাইয়া, যদি পসিবল হয় অনলাইনে কোনো ওয়ার্কশপ নেওয়ার, তাহলে সেটা কি সেমিস্টার ব্রেকের মাঝে ভাইয়া নেওয়া যায় কিনা? কারণ সেমিস্টার ব্রেকটা ভাই আমাদের দেখা যায় লিজারই যাচ্ছে পুরাটা। সো যদি ওই টাইমে ওয়ার্কশপ হয়, আই থিঙ্ক ওই ওয়ার্কশপটার ক্ষেত্রে আমরা আরো ভালোভাবে কি প্র্যাকটিস করার টাইম পাবো ইমিডিয়েটলি ওয়ার্কশপ পর, অনলাইনে যদি কোনো ওয়ার্কশপ নেওয়া যায়। সেমিস্টার ব্রেকে আপনারা যদি সবাই থাকেন অবশ্যই ওয়ার্কশপ হবে, অ্যারেঞ্জ করাই যায়। আপনারা যদি সবাই বলেন যে হ্যাঁ সবাই পার্টিসিপেট করবে, সবাই থাকবে, সবাই জয়েন করবে, তাহলে অবশ্যই করা যাবে। ভাইয়া তাহলে কাইন্ডলি আপনি যদি একটু ইনিশিয়েটিভ নেন আর কি, যে যদি সবাই রাজি হয় তাহলে নেওয়ার, তাহলে ভাইয়া ভালো হয়। কারণ সেমিস্টার ব্রেক, আমাদের ভার্সিটি সেমিস্টার ব্রেক অনেক লং। তো ওই টাইমটায় দেখা যায় ইফেক্টিভ কিছু একটা করলে ভাইয়া আই থিঙ্ক মানে বেটার হয়। হ্যাঁ সেটা আমি সেমিস্টার হচ্ছে। লং টাইম, তো ওই সময়টাতে আমরা কিন্তু প্রোগ্রামিং শিখতে পারি, পাইথন। যদিও আমাদেরকে হচ্ছে কোর্সে শেখানো হয় সি প্লাস প্লাস, একই কথা, সি প্লাস প্লাসও শিখতে পারি কোর্স ওয়ার্কের জন্য। আর হচ্ছে প্র্যাকটিক্যাল ফিল্ডে কাজ করার জন্য কিন্তু পাইথন শেখা যেতে পারে। যে 1 মাসের মতো একটা লম্বা সময় আমাদের সেমিস্টার ব্রেক থাকে ওই সময়টাতে। আর আরো ব্যাপারগুলো হচ্ছে যে যে জিনিসগুলো আসলো আমাদের সামনে, এই যে পাওয়ার পয়েন্ট এন্ড এক্সেল, এই জিনিসগুলোর উপরে কিন্তু প্রচুর টিউটোরিয়ালস হচ্ছে আমাদের ইউটিউবে অ্যাভেলেবল আছে। ওগুলো যদি আমরা দেখে দেখে কিছু প্র্যাকটিস করি, আমাদের বিভিন্ন রিলেভেন্ট ডেটা নিয়ে নিয়ে কাজ করি,
তাহলে হচ্ছে কিন্তু অনেকটা আগে যেতে পারি। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে কাজ করতে করতে শেখা। আমরা অনেকেই যেটা চাই যে ঠিক আছে ওই ওয়ার্কশপটা হবে তখন দেখবো শিখবো, এতে কিন্তু আমাদের একটু লস হয়ে যায়। আমরা যদি একটু কাজ করতে করতে টিউটোরিয়াল দেখে দেখে শিখতে থাকি এবং কোনো স্পেসিফিক প্রবলেমে যদি পড়ে যাই, তখন কিন্তু টিচারদের কাছে আসলে, সিনিয়রদের কাছে আসলে, বা আমাদের কেউ যদি কেউ নক করে অনলাইনে বা ফোনে, তাহলে কিন্তু আমরা হেল্প করতে পারি। স্পেসিফিক একটা টপিকে হেল্প করা কিন্তু খুব সহজ, এবং পার্টিসিপেন্টস যে হচ্ছে শিখতে চাচ্ছে সেও কিন্তু খুব সহজেই এটা নিতে পারে। কারণ পুরা জিনিসটা একদিনে আহ বুঝিয়ে দেওয়া সম্ভব হয় না এবং একদিনে নেওয়াও সম্ভব হয় না। তো আমাদের যে জিনিসটা দরকার, সে যখন আমরা ব্রেক পাই ওই সময়টাকে প্রপারলি ইউটিলাইজ করা, যে বিভিন্ন প্রোডাক্টিভ কাজে। ঠিক আছে। আর প্রজেক্টের ব্যাপারে যে জিনিসটা আসলো, প্রজেক্টের জন্য আহ আমরা একটা কি বলে ওয়ার্কশপ খুবই জরুরি। কারণ এটা আমাদের ডিপার্টমেন্টাল একটা ইন্টারনাল ব্যাপার, প্রজেক্ট যেগুলো থাকে। তো প্রজেক্টের যে ওয়ার্কশপটা হওয়া দরকার, সেটা হচ্ছে আমি বলবো যে ম্যাথ ক্লাব যদি আগে আগে ইনিশিয়েটিভ নেয়, যে এরপরে যে ওয়ার্কশপটা হবে সেটা যেন ওই প্রজেক্টের উপরে হয়। আর এক্সেল পাওয়ার পয়েন্টের উপরে বা ক্যালকুলেটরের উপরে অনেক টিউটোরিয়াল আমাদের অ্যাভেলেবেল আছে। ওইগুলো দেখে দেখে আমরা আপাতত প্র্যাকটিস করতে থাকি, প্রবলেম হলে জানাই, এবং ওয়ার্কশপ গুলো প্রজেক্টের পরে, প্রজেক্টের উপরে ওয়ার্কশপ হয়ে যাওয়ার পরে যদি ওইগুলো করা যায় তাহলে ভালো হবে সবার জন্যই। আর আমি সবাইকে এনকারেজ করব যে সি প্লাস প্লাস এবং পাইথন, এই দুইটা বিষয়ের উপরে জোর দিতে। কারণ ভবিষ্যৎ পৃথিবী হচ্ছে পাইথন বা যে কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ছাড়া হচ্ছে অচল হয়ে যাবে আর কি। ঠিক আছে, আর কারো কোনো কিছু বলার আছে? ভাইয়া সি প্লাস প্লাস আর পাইথনের সিভিল রিলেটেড মানে কোন ফিল্ডে কিভাবে ইউজ হয় ওটা একটু বললে ভালো হতো। হ্যাঁ, যদি আমরা একদম বেসিক ল্যাঙ্গুয়েজটা একটু শিখি যে কিভাবে ল্যাঙ্গুয়েজটা কাজ করে, তারপরে হচ্ছে আমরা সিভিল ফিল্ডে কিভাবে কাজ হয় সেটার উপরে যেতে পারবো আর কি। আমি বেসিকটা শিখতে বলতেছি, সবাইকে এনকারেজ করতেছি। ম্যান্ডেটরি না, কোর্স ওয়ার্কের জন্য সি প্লাস প্লাস ম্যান্ডেটরি। তা না হলে এই কোর্স পাশ না করলে সিভিল ইঞ্জিনিয়ার হওয়া যাবে না ইউএপি থেকে। কিন্তু পাইথনটা হচ্ছে রেকমেন্ডেড, ম্যান্ডেটরি না। কেউ যদি ভবিষ্যতে রিসার্চের কাজ করতে চায় বা এই ফিল্ডে থাকতে চায়, তাহলে হচ্ছে আহ, খুবই রেকমেন্ডেড পাইথন। বেসিকটা আগে দরকার, তারপরে হচ্ছে সিভিল ফিল্ডে কিভাবে কাজ হয় সেটা আমরা দেখতে পারবো। সিভিল ফিল্ডে মেইনলি হয় ইমেজ প্রসেসিং এন্ড স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস, প্রেডিকশন, মডেলিং, এসব। ঠিক আছে, আর কারোর কিছু বলার আছে? সাব্বির? ঠিক আছে, আমার মনে হয় তাহলে ক্লোজ করে দিই, সাগর। হ্যাঁ জি ভাই, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আহ, যেহেতু প্রজেক্ট রাইটিংটা আসলে একটা ভার্সিটির আমাদের ডিপার্টমেন্টের বিষয় এবং সবার এখানে হচ্ছে কিছু সমস্যা হয়, তো পরবর্তী ওয়ার্কশপটা প্রজেক্ট রাইটিং এর উপরে রাখার চেষ্টা করা হবে। সকলকে ধন্যবাদ আপনাদের মতামত শেয়ার করার জন্য, ওয়ার্কশপে থাকার জন্য। তাহলে এখানে ক্লোজ করা হোক। ওকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ, দেখা হবে ইনশাল্লাহ ভার্সিটিতে। ঠিক আছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম।